Hello students, welcome to History Insight. চটপট একটু জয়েন করে যাও। চটপট জয়েন করে যাও। জাস্ট একটু ইউটিউবে লাইভটা করে নিই, এক সেকেন্ডে। আচ্ছা আচ্ছা যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজকে হচ্ছে কোষ চক্র এবং কোষ যে আমাদের বিভাজন ছিল যেটা, সেটা সেকেন্ড ক্লাস আজকে, ঠিক আছে? তো সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? একবার একবার একটু দেখে নিই আমি নিজেও। সেকেন্ড ক্লাস আজকে, ঠিক আছে? তো সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? একবার, ঠিক আছে। আচ্ছা, আজকে তোমাদের যেটা বাকি ছিল, আগের দিনে কি বাকি ছিল? মিওসিসটা বাকি ছিল। মিওসিস বাকি ছিল এবং সেই মিওসিসটা আজকে আমরা পড়বো। তারপরে পড়বো ক্রোমোজোম এবং ডিএনএ সম্পর্কিত যে পার্টটা, সেইটা। তো যখন আমরা এগুলো মিওসিস, আমরা আগের দিন মাইটোসিসে তুমি আমরা কতদূর পড়েছিলাম যে মাইটোসিসে আমরা পড়েছিলাম যে তাদের ক্ষেত্রে হয় যে কোনো দেহকোষ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী যে দেহকোষ থাকে, তাদের মধ্যে কিন্তু এই মাইটোসিস ব্যাপারটা হয়ে থাকে। এবং মাইটোসিসে কি হয়ে থাকে আমরা দেখেছিলাম যে কোনো যে ক্যারিওকাইনেসিস, ক্যারিও ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস বিভাজন। এই ক্যারিওকাইনেসিস এবং তার সঙ্গে সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস, ঠিক আছে? এই নিউক্লিয়াস বিভাজন এবং সাইটোপ্লাজম বিভাজন, এই দুটো মিলিয়ে কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের মাইটোটিক ফেজ যেটা থাকে সেটা সম্পন্ন হচ্ছে। এবং একটা মাইটোটিক ফেজ যখন সম্পন্ন হয়ে যাচ্ছে, কোষ যখন বিভাজনটা হয়ে যাচ্ছে, তখন সে কিসে প্রবেশ করছে? তখন সে প্রবেশ করছে ইন্টারফেজে প্রবেশ করছে, যেটা আমাদের কোষের কি দশা নামে পরিচিত? আমাদের কোষের প্রস্তুতি পর্ব বা প্রস্তুতি দশা নামে পরিচিত। এটুকু ইনফরমেশন আমরা আগের দিন পেয়েছিলাম। এবং কি পেয়েছিলাম যে যখন কোনো একটা মাইটোসিস কোষ বিভাজন হয়, তখন কি হয়? সেখানে যদি এই একটা আমাদের মাতৃকোষ হয়, যার কি রয়েছে? একটি নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? এবং এর মাতৃ নিউক্লিয়াস যে রয়েছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি যে ক্রোমোজোম সংখ্যা যেটা রয়েছে সেটা 2n সংখ্যক রয়েছে। যদি মানে 2n, যদি জনিত্রী কোষ যেটা থাকছে, এটা যদি আমাদের জনিত্রী কোষ হয়, জনিত্রী কোষ বলতে পারো, তুমি বলতে পারো মাতৃকোষ বলতে পারো, বলতে পারো হচ্ছে প্যারেন্ট সেল বলতে পারো, যেটা ইচ্ছা, প্যারেন্ট সেল বলতে পারো। সেই যে জনিত্রী কোষ থাকছে, তার সে কিরকম হয়? সে যদি সংখ্যায় ডিপ্লয়েড প্রকৃতির হয়, তাহলে তার থেকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কটি অপত্য তৈরি হবে? 2টি অপত্য তৈরি হবে। এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে অপত্য কোষ বলতে পারি, বা বলতে পারি ডটার সেল। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এটা কিন্তু মনে রাখতে হবে, যদি তোমাদের মনে প্রশ্ন আসতেও পারে। এক মিনিট। এক মিনিট।
যেটা সমস্যা হচ্ছে, 1 মিনিট। এক মিনিট। পিন ট্যাবটাতে কোনো সমস্যা হচ্ছে, যে কারণে ঠিক আছে। এই যে জনিত্রী কোষ এবং মাতৃকোষ থাকছে, সরি আমি রিয়েলি সরি, এই যে জনিত্রী কোষ মাতৃকোষের এখানে কি হচ্ছে, এটার মাইটোসিস হচ্ছিল। তো মাইটোসিস কোষ বিভাজনের ফলে সবসময় কটা অপত্য কোষ তৈরি হবে? সবসময় দুটো অপত্য কোষ তৈরি হবে। এবং দুটো অপত্য কোষের নিউক্লিয়াসের সংখ্যা কি কটা করে থাকবে? একটা করে নিউক্লিয়াস থাকবে। এবং মাতৃকোষ বা জনিত্রী কোষের যে যদি ডিপ্লয়েড হয়ে থাকে, তাহলে অপত্য কোষগুলো কিন্তু অবশ্যই কিরকম হবে? ডিপ্লয়েডই প্রকৃতিরই হবে। কারণ এখানে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা যেটা থাকবে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তার মানে যদি মাতৃকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে অপত্য কোষ যেগুলো তৈরি হবে মাইটোসিসের কোষ বিভাজনের জন্য, সেগুলোতেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষেও কি হবে? হ্যাপ্লয়েড প্রকৃতিরই হয়ে থাকবে। যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষ দুক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকছে, তাই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি হচ্ছে অনেক রকম। একটা হচ্ছে সমীকরণিক বিভাজন বলে থাকি, সমীকরণিক বিভাজন বলে থাকি হচ্ছে সমবিভাজন, সমবিভাজন বলে থাকি সদৃশ বিভাজন, সদৃশ বিভাজন, এই সবকটা নাম দিয়ে থাকি। এবং জিজ্ঞাসা করা হয় যে মাইটোসিস প্রত্যক্ষ বিভাজন না পরোক্ষ বিভাজন, তাহলে অবশ্যই মাইটোসিস হচ্ছে পরোক্ষ বিভাজন। একমাত্র অ্যামাইটোসিস পদ্ধতি যেখানে নিউক্লিয়াস, যেখানে এই যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, যখন অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে তখন কি হচ্ছিল, যেভাবে সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছিল ঠিক সেভাবে নিউক্লিয়াসটাও কিন্তু একই সঙ্গে বিভাজিত হচ্ছিল। মানে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিসটা একই সঙ্গে ঘটছিল বলে একে আমরা আমরা অ্যামাইটোসিস যে পদ্ধতিটা ছিল, অ্যামাইটোসিস যে পদ্ধতিটা ছিল, তাকে আমরা কি বলেছিলাম? প্রত্যক্ষ বিভাজন বলেছিলাম। তো এই দুটো কোষ বিভাজন কিন্তু আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। দেখো মিওসিস কোষ বিভাজন জিনিসটা কি? মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে যে যখন প্রথম বুঝতে হবে যে মিওসিস কোষ বিভাজন একটু কমপ্লিকেটেড কোষ বিভাজন। মানে কি, এখানে কিন্তু দুটি ভাগে জিনিসটা হয়। মাইটোসিসে পড়েছো, অ্যামাইটোসিসে পড়েছো, এখানে একটা ভাগে হয়। যত তুমি আস্তে আস্তে ডিটেলসে যাচ্ছ তখন জিনিসটা একটুখানি কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এই যে মিওসিস কোষ বিভাজন রয়েছে সেখানে কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে কোথায় ঘটে। এটা আমাদের প্রশ্ন থাকে যে ঘটেটা কোথায়, কোথায় ঘটে। যদি আমাদের আমাদের যে জনন কোষ থাকছে, কোথায় থাকে? জনন কোষ, জনন কোষ যে থাকছে, এবং যে রেণু উৎপাদন, উদ্ভিদের ক্ষেত্রে কি রেণু তৈরি হয়, তাই জনন কোষ উৎপাদন এবং রেণু উৎপাদন এই দুটো যে পদ্ধতিতে উৎপাদিত হয়, মানে যে কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ এবং রেণু এই দুটো উৎপাদিত হয়, সেই কোষ বিভাজন পদ্ধতিটা কি? সেই কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। তাহলে বোঝা গেল জনন কোষ মানে তুমি কাকে জানছো? জনন কোষ মানে কিন্তু আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু। তার মানে কি? মানে হচ্ছে যে যখন কোনো জনন মাতৃকোষ বা স্পারমাটোগ্যানিয়াম বা ওগ্যানিয়াম যেগুলো থাকে আমাদের,
জনন মাতৃকোষ। সেই জনন মাতৃকোষ, আমি যখন প্রাণীদের ক্ষেত্রে বলছি, জনন মাতৃকোষ থেকে যখন কি তৈরি হচ্ছে, জনন কোষ তৈরি হচ্ছে। জনন কোষ যখন তৈরি হচ্ছে, জনন কোষ মানে কি থাকে, জনন কোষ দু রকমের হয়। যখন পুরুষদের ক্ষেত্রে হয় তখন আমরা তাকে কি বলছি, আমরা তাকে স্পার্ম বা শুক্রাণু বলছি। যখন ফিমেলদের ক্ষেত্রে হয় তখন তাকে আমরা কি বলছি, ওভাম বা ডিম্বাণু বলছি। তাহলে কি দেখছো, যে যখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে জনন মাতৃকোষ থেকে যখন তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে মিওসিস কোষ বিভাজন বলছি। ঠিক আছে, তাহলে জনন কোষ এবং রেণু উৎপাদনটা যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। এবং এক্ষেত্রে এই যে জনন মাতৃকোষ থাকছে তার কটা নিউক্লিয়াস থাকে, অবশ্যই একটাই নিউক্লিয়াস থাকছে। সেই একটা নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। তাহলে ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরে নাও এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ, ঠিক আছে। তাহলে এই জনন মাতৃকোষ যে থাকছে তার ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড বা কোষ তৈরি করলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে প্রথমবার বিভাজিত হলো, এই যে প্রথমবার বিভাজিত হলো তখন জনন মাতৃকোষটির ক্রোমোজোম সংখ্যা কত ছিল, 2n ছিল। কিন্তু বিভাজিত হওয়ার পর যে অপত্য কোষগুলো তৈরি করলো, এটা একটা অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ, তার কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কি হলো, কমে গেল, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল। তাহলে এই যে মিওসিস কোষ বিভাজনটা তুমি আমরা পড়ছি, মিওসিস কোষ বিভাজনটা, এখানে কিন্তু দুইবার বিভাজন হয়, দুইবার বিভাজন হয়। এখন অব্দি তুমি সব জায়গাতে একবার বিভাজন পড়ে এসছো, এবার তুমি পড়বে মিওসিসে দুইবার বিভাজন হয়। কি রকম হয়, প্রথমে এটা হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, মাতৃকোষটি বিভাজিত হলো, বিভাজিত হয়ে সে জন্মমাতৃকোষ থেকে মিওসিস 1 প্রক্রিয়ায় কি হলো, দুটি অপত্য কোষ তৈরি হলো। এই যে পদ্ধতিটা, এই যে প্রথম পদ্ধতিটাকে এখানে আমরা বলবো হচ্ছে মিওসিস 1, এটাকে আমরা বলবো মিওসিস 1। এবং এই যে দুটি অপত্য কোষ তৈরি হলো এরা আবার বিভাজিত হবে নিজের আলাদা আলাদা করে, এবং প্রত্যেককে বিভাজিত হয়ে দুটি দুটি করে সর্বমোট 4টি অপত্য কোষ তৈরি করবে। তাহলে কি দেখলে, তাহলে প্রথমবারে একবার বিভাজিত হয়ে গেল, যে 2n থেকে জনন কোষ মাতৃকোষ 2n থাকলো, কিন্তু অপত্য কোষগুলো কি হলো, nn হলো, মানে হ্যাপ্লয়েড হয়ে গেল। এবার প্রতিটা হ্যাপ্লয়েড যে মাতৃকোষ থাকছে, মানে হ্যাপ্লয়েড যে কোষ থাকছে তারা আবার বিভাজিত হবে, এবং এবার কিন্তু তারা যে বিভাজিত হয়ে যে অপত্য কোষটা তৈরি করবে সেখানে কিন্তু তাদের ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে n হবে। এই যে সেকেন্ড স্টেপটা, এই যে সেকেন্ড স্টেপটা, এটাকে আমরা বলবো হচ্ছে মিওসিস 2। প্রথমটা তুমি পড়লে হচ্ছে মিওসিস 1, এবং দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের কি, মিওসিস 2। আমি একটু ছোট করে দিই তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মিওসিস 2। তাহলে আমাদের যে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, এটি দুটি স্টেপে গঠিত হয় বা দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপকে আমরা বলবো হচ্ছে মিওসিস 1, দ্বিতীয় ধাপকে আমরা বলবো হচ্ছে মিওসিস 2। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে তুমি মিওসিস 1 স্টেপটা দেখলে যে 2n থেকে n হয়ে যাচ্ছে, তার মানে কি, মানে প্রথমে জনন মাতৃকোষটি কিরকম ছিল, জনন মাতৃকোষটি কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির ছিল। যখন বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করলো, সে অপত্য কোষগুলি কিরকম হলো, অপত্য কোষগুলি কিন্তু
হ্যাপ্লয়েড প্রকৃতির হলো। তো এই যে ডিপ্লয়েড ছিল থেকে হ্যাপ্লয়েড প্রকৃতির হলো, তার মানে কি ক্রোমোজোম সংখ্যাটা কমে গেল। যখন ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে, তখন কিন্তু আমরা কি বলবো, আমরা কিন্তু একে বলবো হচ্ছে হ্রাস বিভাজন। যেহেতু প্রথম মিওসিসে কি হয়ে যাচ্ছে, বিভাজন ঘটার ফলে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়, তাই আমরা একে হ্রাস বিভাজন বলবো। সংখ্যা কমে যাচ্ছে, হ্রাস বিভাজন হচ্ছে। মিওসিস 2টা দেখো, মিওসিস 2তে কিন্তু অপত্য কোষ কি রয়েছে, তুমি একটা সিঙ্গেল করে দেখো। তুমি যদি প্রথমে একটা সিঙ্গেল দেখো, তুমি যদি এই একটা সিঙ্গেলকে দেখো, তুমি দেখবে যে প্রথমে কি রয়েছে, এন অপত্য কোষ রয়েছে, এন একটা কোষ রয়েছে, সেটা বিভাজিত হয়ে কি তৈরি করলো, দুটি অপত্য কোষ তৈরি করলো। এবং এক্ষেত্রে যেটা মাতৃকোষ এন, তার ক্রোমোজোম সংখ্যা, দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেমই হয়ে যাচ্ছে। তাহলে মিওসিস 2টা সেম জিনিস কিন্তু পাশের কোষটাতেও হচ্ছে। যেটা এন ছিল মাতৃকোষ, এন মাতৃকোষ ছিল, সেটা বিভাজিত হয়ে কিন্তু দুটি অপত্য কোষের জন্ম দিয়েছে, যে দুটোও কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি এনই রয়েছে। এখানে কিন্তু কোন রকম কোষ বিভাজনে মানে ক্রোমোজোম সংখ্যা পার্থক্য ঘটেনি। এবং তুমি দেখবে, এটা তুমি কার সঙ্গে মিল পাচ্ছ, তুমি দেখে নাও, এটা তুমি কিন্তু মিল পাচ্ছ মাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে, যেখানে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা কি থাকে, সমান থাকে। মিওসিস 2 কোষ বিভাজনটা আদতে হচ্ছে আমাদের মাইটোসিস যে কোষ বিভাজনটা আমরা পড়ে এসেছি, সেই মাইটোসিস কোষ বিভাজনই হচ্ছে আর একবার ঘটছে, যেটাকে আমরা মিওসিস 2 বলে থাকি। তাহলে আসল কথা কি, তাহলে মিওসিস কোষ বিভাজন থেকে তুমি কি কি জানলে? প্রথম তুমি জানলে যে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে, ঘটে হচ্ছে আমাদের জনন মাতৃকোষে ঘটে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। প্রথম কথা হচ্ছে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হয়, জনন কোষের মানে হচ্ছে স্পার্ম বা ওভাম, মানে শুক্রাণু বা ডিম্বাণু যখন তৈরি হয়, যে কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়, সেটাকে হচ্ছে আমরা মিওসিস কোষ বিভাজন বলছি। ঠিক সেভাবে যেমন আমি জনন মাতৃকোষ বললাম, তেমনি যখন সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি হয় জিনিসটা, এটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষ থাকছে, যেখান থেকে মিওসিস প্রক্রিয়া, যেমন মাইক্রোস্পোরোজেনেসিস বা মেগাস্পোরোজেনেসিস পদ্ধতির মাধ্যমে পরাগরেণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে। মানে এটা আমি তোমার প্রাণীদের ক্ষেত্রে বললাম, এটা তোমাদের প্রাণীদের ক্ষেত্রে বললাম। এটা যদি উদ্ভিদ হতো, তাহলে জনন মাতৃকোষ থেকে কি তৈরি হতো, পরাগরেণু এবং ডিম্বাণু। এই যে তৈরির যে পদ্ধতিটা, যে তৈরি পদ্ধতি, সেটা হয়ে যাচ্ছিল আমাদের কি, আমাদের হয়েছিল মিওসিস কোষ বিভাজন। এবং 2 নম্বর পদ্ধতি কি, এখানে তুমি দেখো, এখানে এই যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে আমাদের কবার কোষটি মাতৃকোষ কবার বিভাজিত হচ্ছে, এখানে কিন্তু যে আমাদের যে মাতৃকোষ থাকছে বা সেটা কিন্তু দুবার বিভাজিত হচ্ছে। মানে মাতৃকোষে যে নিউক্লিয়াস থাকছে, এখানে কিন্তু মাতৃকোষের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হচ্ছে। একবার এখানে বিভাজিত হলো, আবার এখানে বিভাজিত হলো, দুবার বিভাজিত হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটা, দুবার বিভাজিত হচ্ছে। টোটাল অপত্য কোষের সংখ্যা তৈরি কটা হলো, টোটাল অপত্য কটা তৈরি হলো, অপত্য তৈরি হলো হচ্ছে, দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে। তাহলে মাইটোসিসে কিন্তু অপত্য কোষ তৈরি হয়েছিল তোমার দুটো, কিন্তু মিওসিসের মাধ্যমে অপত্য কোষ কটা তৈরি হচ্ছে, তোমার চারটে অপত্য কোষ তৈরি হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে এখানে যে মাতৃকোষ ছিল, তার ক্রোমোজোম সংখ্যা কত ছিল, 2n সংখ্যক ছিল, কিন্তু যে অপত্য কোষগুলো তৈরি হলো, তার ক্রোমোজোম সংখ্যা কটা হয়ে গেল, তার ক্রোমোজোম সংখ্যা তো n হয়ে গেল, মানে ক্রোমোজোম সংখ্যাটা কমে গেল। এবং এবং এই যে জিনিসটা হলো, এবং এটা হচ্ছে আমাদের টোটাল, এখান থেকে তোমাদের দেখবে ছোট 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 প্রশ্ন থাকে, এই পার্টটা তোমাদেরকে, এই যে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে কোনখানে কোন জিনিসটা হচ্ছে। আর একটা যেটা কথা আমি বলবো, এখানে দেখো মিওসিস 1 কে আমরা কি বলছি, হ্রাস বিভাজন বলছি। কেন হ্রাস বিভাজন বলছি, কারণ প্রথম ধাপে 2n থেকে n হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা মিওসিস 1 কে আমরা হ্রাস বিভাজন বলছি, যে মিওসিস 1 বা হ্রাস বিভাজন। তাহলে মিওসিস 2 কে আমরা কি বলবো, মিওসিস 2টা যেহেতু মাইটোসিস পদ্ধতিরই কোষ বিভাজনের আর একটা রূপ, তাই মিওসিস 2 কে আমরা বলতে পারি মাইটোটিক মিওসিস।
বলতে পারি হচ্ছে মাইটোটিক মিওসিস। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই ঘটনাটা। এবার আমরা যাচ্ছি হচ্ছে মিওসিসের পর্যায়। দেখো মিওসিস এবার তোমাদের পড়তে হবে যে মিওসিস 1 কাকে বলে, মিওসিস 2 কাকে বলে। মিওসিস 1 কাকে বলে? মিওসিস 1 এর আবার বেশ কিছু দশা রয়েছে যাকে আমরা বলছি হচ্ছে বিভিন্ন রকমের মিওসিস, প্রতিটা মিওসিস মানে মিওসিস 10 1 বলো মিওসিস 2 বলো, এরা কিন্তু প্রত্যেকে কিছু উপদশায় বিভক্ত। এবং এই উপদশাকে গুলিগুলি কি আমরা কি বলছি? প্রথমটা হচ্ছে প্রফেজ 1, দ্বিতীয়টি হচ্ছে প্রফেজ 2, তৃতীয় হচ্ছে প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ। ঠিক মাইটোসিসে তুমি যেগুলো পড়েছিলে সেগুলোরই কিন্তু ভাগগুলো। এর মধ্যে সব থেকে বড় যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রফেজ 1। এক মিনিটে আসো, তুমি তো গন্ডগোল করতে চাই, এদিকে 10 থেকে ক্লাস হচ্ছে, ওদিকে তো 10টা 15 করে রেখেছো ইউটিউব। আমি তো ক্লাস স্টার্ট করে দিয়েছি, হচ্ছে চলছে আমার ক্লাস। ঠিক আছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। তাহলে প্রফেজ 1 এ কি রয়েছে? চারটি উপদশা রয়েছে। কি রয়েছে? লেপ্টোটিন, তারপর হচ্ছে তোমার জাইগোটিন, তারপর তোমার হচ্ছে প্যাকাইটিন, এবং তারপর তোমার রয়েছে হচ্ছে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। প্রতিটা দশার কিন্তু কি রয়েছে? আলাদা আলাদা করে আমাদের ভাগ রয়েছে। এবার আমাদের যখন প্রফেজ 1 এর মধ্যে কি প্রতিটা দশার নিজস্ব নিজস্ব ভাগ রয়েছে, তোমাকে জিজ্ঞাসা করা হয় যে মিওসিস যে পর্যায়ে থাকছে বা মিওসিস 1 যে পর্যায়ে থাকছে তার সব থেকে বড় দশা কোনটা বা সব থেকে বড় উপদশা কোনটা, তাকে তুমি কি বলবে? তুমি তাকে কি বলবে? আমরা তাকে বলবো হচ্ছে যে আমরা বলবো প্রফেজ 1, কারণ প্রফেজের মধ্যে কিন্তু লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন, ডাইকাইনেসিস এই সবকটা জিনিস রয়েছে। তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মানে তোমার সব থেকে বড় উপদশা। এবার এক একটা দশা সম্পর্কে আমরা একটু করে পড়বো। দেখো কি করে পড়বো। প্রথমটা হচ্ছে আমাদের লেপ্টোটিন দশা। লেপ্টোটিন দশা, এক মিনিট। হ্যাঁ, দেখো প্রথম হচ্ছে লেপ্টোটিন দশা। প্রথম একটা একটা করে দেখো, এখানে ছবিটা ভাবে দেওয়া রয়েছে, একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমাদের যখন যখন একটা জিনিস দেখো, আমাদের কয়টা টার্মস জেনে নিতে হবে। তুমি যেগুলো পরে যে পড়বে, একটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। একটা নাম হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম কখন কাকে বলছে? বলা হচ্ছে যে যখন আমাদের ডিপ্লয়েড কি মানে ডিপ্লয়েড যে কোষ থাকছে সেখানে কি থাকছে, পিতৃকোষ ও মাতৃকোষ থেকে একটা করে একই রকমের দুটো ক্রোমোজোম আসছে। মানে এইরকম ধরে নাও একটা ক্রোমোজোম, তোমাদেরকে এটা আমি আরো ভালো আজকে ক্রোমোজোম যখন পড়াবো তখন বুঝতে পারবে। এইরকম একটা ক্রোমোজোম আসছে, আর মায়ের থেকে আর একটা ক্রোমোজোম আসছে, মায়ের থেকে একটা ক্রোমোজোম আসছে। তাহলে যখন একটা ডিপ্লয়েড কোষ থাকছে সেখানে পিতার থেকে একটা কোষ পাচ্ছি আমি, পিতার থেকে একটা কোষ পাচ্ছি, মাতার থেকে একটা মানে কোষ নয় ক্রোমোজোম পাচ্ছি, মাতার থেকে একটা ক্রোমোজোম পাচ্ছি। তাহলে কি এই যে দুটো ক্রোমোজোম যারা হচ্ছে তোমার একদম মানে সেম টাইপের দেখতে, সেম টাইপের, একই আকারের, একই আকৃতি বিশিষ্ট, একই জিনসজ্জা বিশিষ্ট যে ক্রোমোজোম জোড়াকে আমরা পাচ্ছি, এই দুটো ক্রোমোজোম জোড়াকে আমরা কি বলবো? আমরা বলবো যে হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম, বাবার থেকে একটা পাচ্ছি, মায়ের থেকে যখন যে পাচ্ছি, দুজনের থেকে যে ক্রোমোজোম গুলো পাচ্ছি সেখানে। তুমি যখন আমরা এখন এই তোমার কোষ বিভাজন পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এইখানে কি ছিল, সেই অ্যাস্টার সেই সেন্ট্রোজোম মানে তোমার সেন্ট্রিওল ছিল,
এখানে তাই দুটো মেরুর দিকে ছিল, এখান থেকে কি ছিল, বিভিন্ন বেমতন্তু এরম এরম ভাবে আসছিল, মনে আছে তো? এদিকেও বেমতন্তু আসছিল, এদিকেও বেমতন্তু আসছিল। এবং এখানে কি দেখেছিলাম কিছু ক্রোমোজোম এরকম ভাবে চলে যাচ্ছে, তাই না? কিছু কিছু ক্রোমোজোম এরকম ভাবে চলে যাচ্ছে, মনে আছে, যেটাকে আমরা ক্রোমোজোমীয় চলন বলেছিলাম। ক্রোমোজোম চলন, সেখানে কিছু বাবার ক্রোমোজোম ছিল এবং কিছু ছিল হচ্ছে মায়ের ক্রোমোজোম। কিছু বাবা ক্রোমোজোম ছিল, কিছু ছিল হচ্ছে মায়ের ক্রোমোজোম। এরকম ভাবে একসঙ্গে কিন্তু আলাদা আলাদা করে চলে যাচ্ছিল, যেটাকে আমরা ক্রোমোজোমীয় চলন বলছিলাম, যে আমাদের বা অ্যানাফেজীয় চলন বলছিলাম। তো এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, একটা আমি পাচ্ছি হচ্ছে বাবার থেকে, একটা পাচ্ছি মায়ের থেকে। এদের এই যে একটা করে পার্ট, এই যে একটা করে পার্ট, এগুলোকে আমরা কি বলবো, ক্রোমাটিড বলবো, আমি তোমাদের বলে দেবো। তো দুটো, এই পুরো সেটটাকে আমরা একটা ক্রোমাটিড বলি। তো এই যে একটা যে পুরো সেটটা, এটাকে আমরা কি বলি, পুরো একটাকে বলি হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড বলি, মানে একই ক্রোমোসোমে যে দুটো পাশাপাশি থাকে তাদেরকে আমরা কি বলি, সিস্টার ক্রোমাটিড। আর এই যে এটা, তাহলে এই দুজনে হচ্ছে পরস্পরের কি, সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। এবং তাহলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এই সরি সমসংস্থ ক্রোমোজোম কাকে বা হোমোলোগাস ক্রোমোজোম বলছি, এই দুটো ক্রোমোজোম আর এই দুটো ক্রোমোজোম, এদের একসঙ্গে মিলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এদের আর একটা নাম হচ্ছে, একে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। জিনিসটা একটু ভালো করে তোমাদেরকে আমি পরে আরো বোঝাতে পারো ভালো করে। এবং তার মানে কি, একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে হাইলাইটার দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। তার মানে এই যে ক্রোমোজোমটা, এই যে পার্টটা আমি পুরো কালার করে দিচ্ছি, এই যে পার্টটা আর এই যে পার্টটা, মানে এই দুটো, এই দেখো, এটা হচ্ছে এই দুটো ব্লু হচ্ছে পরস্পর কি, সিস্টার ক্রোমাটিড। আর এই যে একটা রেড, এই দুটো লাল হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আর একটাকে আমরা বলি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড কারা? নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে যখন একটা ব্লু এবং একটা রেড, এই জিনিসটা ভালো করে দেখাতে পারছি, মানে হলো না জিনিসটা, দ্বারা আমি তোমাদের এখান থেকে এভাবে দেখাচ্ছি। এখান থেকে দেখো, এই একটা ব্লু এবং এই একটা রেড, এরা একসঙ্গে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। মানে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের যখন ক্রোমাটিড গুলো একসঙ্গে হচ্ছে, তাকে আমরা কি বলছি, নন সিস্টার মানে ক্রোমাটিড। তো আমাদের কি হয়ে যাচ্ছে জিনিসটা, যখন একটা মানে হোমোলোগাস ক্রোমোজোমে কি থাকে, এটা তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, হোমোলোগাস ক্রোমোজোম। যখন দুটো ক্রোমোজোম একই রকমের দেখতে, তাদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলছি। এবার মানুষের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মানুষের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুগুলো কিরকম হয়, এন প্রকৃতির হয়, অর্থাৎ এন ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে। এবার তোমরা জিনিসটা দেখো যে কি করে, এবার পরের জিনিসটা তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো, লেপটোটিন দশাতে কি হয়ে যাচ্ছে, আমাদের যে লেপটোটিন দশাতে প্রথম যেটা হচ্ছে যে ক্রোমোজোম গুলো ঘনীভূত হতে শুরু করে এবং একটা কম্প্যাক্ট গঠন তৈরি করে। ভালো করে দেখো, এই হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ছোট নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। এই কোষের মধ্যে কি থাকছে, আমাদের নিউক্লিয়াস থাকছে। নিউক্লিয়াসের চারপাশে কি থাকছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকছে। নিউক্লিয়াস মেমব্রেনের মধ্যে দেখো লাল এবং নীল দু রকমের ক্রোমোজোম রয়েছে। ধরে নাও একটা বাবার ক্রোমোজ থেকে পেয়েছি, একটা মায়ের থেকে পেয়েছি, ঠিক আছে। তাহলে এই যে ক্রোমোজোম গুলো তুমি দেখতে পাচ্ছ যে এরকম টাইপের দেখতে, অনেকটা দেখতে পাচ্ছ, একদিকটা ছোট, এই দুটো ছোট হাত, আর বাকি দুটো দিকটা হচ্ছে একটু বড় বড় হাত। আমরা এই ছোট হাত আর বা হাতকে একটা পি আর্ম, একটা কিউ আর্ম বলি, সেটা আমরা পরে জানবো। তো একটা বাবার হচ্ছে এর থেকে পাচ্ছি, আর একটা পাচ্ছি ব্লু কালারের সেম টাইপের, দ্যাট ইজ এরকম টাইপের দেখতে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ক্রোমোজোম গুলো কি হচ্ছে, ঘনীভূত হতে শুরু করছে এবং একটা ফিক্স স্ট্রাকচার গঠন করছে, যেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে।
এই যে একটা ব্লু, একটা তোমার হচ্ছে রেড, এবং এই যে মাঝখানটা যেখানে ওরা যুক্ত রয়েছে যে জায়গাটাকে, সেটাকে আমরা কি বলি, আমরা বলেছি কাইনেটোকোর বলি। যেখানটা ক্রোমোজোমটা যুক্ত রয়েছে এই যে জায়গাটা, এই যেটাকে আমরা কাইনেটোকোর বলি, দেখো এই যে এই জায়গাটা, এই জায়গাটা এটা আমরা কাইনেটোকোর বলি। ঘনীভূত তো শুরু করেছে। এবার এবার এখানে তোমরা আরো ভালো বুঝতে পারবে, দুটো রেড যে ক্রোমোজোমের যে দুটো লম্বা লম্বা পা, এই দুটো পাকে আমরা কি বলি, এই দুটো পাকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। কারণ এই রেড জিনিসগুলোকে আমরা ক্রোমাটিড বলি। হ্যাঁ, এই রেড জিনিসগুলোকে আমরা কি বলি, ক্রোমাটিড বলি, ক্রোমাটিড বলি। আর দুটো একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে কি বলি, মানে একই মায়ের দুই সন্তান, যদি একই মায়ের দুটো মেয়ে সন্তান হয় তাহলে আমরা কি বলবো, পরস্পর সিস্টার বলবো। তো ক্রোমোজোম যদি, এই রেড ক্রোমোজোম যদি একটাই মা হয়, তার দুটো ক্রোমাটিড হচ্ছে দুই সন্তান, তাই এদেরকে আমরা কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি, সিস্টার ক্রোমাটিড বলি। এবার এবার দেখো, এই যে রেড যে ক্রোমোজোমটা থাকছে আর যে ব্লু ক্রোমোজোম থাকছে, তাদের প্রত্যেকের থেকে তুমি একটা করে ক্রোমাটিড দাও, প্রত্যেকের থেকে। এই যে তার মানে হচ্ছে, ধরো আমি কথা বলছি, দুই বোন, লাল বোন আর নীল বোন, তাদের লাল বোনের একটি মেয়ে আর নীল বোনেরও একটি মেয়ে। সেই লাল যে লাল যে যে দুটো যমজ বোনের যে দুটো করে মেয়ে, তারা তারা নিজের মধ্যে কি সম্পর্ক হবে, তারাও বোনই হবে, কিন্তু বোন হলেও তারা কিন্তু নিজেদের মায়ের পেটের বোন নয়। তাহলে এদেরকে আমরা কি বলবো, নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড বলবো এই দুটো, যেখানে যেখানে সেন্ট্রোমিয়ার গুলো নিজেদের সঙ্গে যুক্ত নেই। আর সিস্টার ক্রোমাটিডে কি থাকছে, সিস্টার ক্রোমাটিডে কিন্তু সেন্ট্রোমিয়ার গুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। এরপরে দশা হচ্ছে আমাদের লেপোটিনের পরে আছে জাইগোটিন। জাইগোটিনে কি বোঝাচ্ছে, জাইগোটিনে তাহলে আমাদের মেন তাহলে লেপোটিনের মেন, তোমাকে জিজ্ঞাসা করি মেন কি, যেটা আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম ঘনীভূত হয়। সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের জাইগোটিন। জাইগোটিনে কি হয়ে যাচ্ছে, এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়। একটা ছোট্ট ছবি দেখো, হ্যাঁ আমি এখানে এখানে দেখাচ্ছি, তুমি তাহলে ভালো বুঝতে পারবে। দেখো কি দেখেছিলে, এই জিনিসগুলো, এই রেড যে হাতটা দেখাচ্ছে, আমি যে ব্লু যে হাতটা দেখাচ্ছি, এই রেড হাতটাকে আমরা কি বলি, এক একটাকে ক্রোমাটিড বলি। তাহলে এই যে রেড যে ক্রোমাটিড থাকছে আর এই যে ব্লু ক্রোমাটিড থাকছে, তারা পরস্পরের সঙ্গে কি করছে, আটকে যাচ্ছে, কিন্তু পরস্পরের সঙ্গে কি করছে, আটকে যাচ্ছে। এই যে পরস্পরের সঙ্গে ওরা আটকে যাচ্ছে, মানে দুটো সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে, একটা দুজনে মিলে জোটবদ্ধ হয়ে যাচ্ছে বা যে জোর বেঁধে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে এই যে এই একটা ক্রোমোজোম এবং এই ক্রোমোজোমটা কি, এরা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই যে একটা জিনিস তৈরি করার মাধ্যমে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে দুটো ক্রোমোজোম কি করছে, জোর বাঁধছে। এই জোর বাঁধার যে পদ্ধতিটাকে আমরা কি বলছি, আমরা বলছি সাইনাপসিস। কি বলছি, তাহলে আমি আরেকবার বলে থাকছি, এই যে জোর বাঁধার যে পদ্ধতিটা সরি, তাহলে এই যে ক্রোমোজোম, তার মানে এবার আমি এখানে দেখাচ্ছি, এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, আর একটা হচ্ছে রেড ক্রোমোজোম, ঠিক আছে। এই যে দুটো ক্রোমোজোমে যে ক্রোমাটিডের মাঝখানে কি রয়েছে, একটা ওরা, আমি এখানে একটু মোটা করে দেখাচ্ছি, এরকম ভাবে একটা জোর বাঁধছে, একটা কিছু জিনিস তৈরি করার মাধ্যমে জোর বাঁধছে। এই যে যে জিনিসটাকে আঠার মতন যে আটকে নিচ্ছে যে জিনিসটা, সেটাকে আমরা বলি যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলি। এবং এই যে জোর বাঁধার যে পদ্ধতিটা, সেটাকে আমরা কি বলি, বলি হচ্ছে সাইন্যাপসিস। জোর বাঁধার পদ্ধতিটাকে আমরা বলি সাইন্যাপসিস। যখন ওরা সাইন্যাপসিসটা গঠন করে তুললো, করে ফেললো, তখন আমরা কি বলবো, আমরা বলবো যে এই চারজনকে আমরা একসঙ্গে যে জোরবদ্ধ যে ক্রোমোজোমটা হয়ে গেল, একে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট বলবো। কি বলবো, বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। এই জিনিসটাকে আমরা কি বলবো, বাইভ্যালেন্ট বলবো। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা যদি করে যে যদি যে জাইগোটিন উপদশা, এখানে ঠিক কি কি হয়ে থাকে, কি কি ঘটনা হয়ে থাকে, মানে জিনিসপত্র কি কি হয়ে থাকছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে
প্রথম হচ্ছে আমাদের যেটা প্রথম জিনিসপত্র হয়ে থাকে সেটাকে প্রথম হচ্ছে আমরা বলবো এখানে 1 নম্বর হয়ে থাকে হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠন হয়। এখানে আছে, আমি এখানে জাস্ট হাইলাইট করে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে এখানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠনের ফার্স্ট পয়েন্ট জাইগোটিন উপদশায়। 2 নম্বর হচ্ছে এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলা বাইভ্যালেন্ট বা টেট্রাড গঠন করে। 2 নম্বর কথা। টেট্রাড কেন বলছি, এখানে 1 2 3 4 চারটে ক্রোমাটিড থাকে, চারটে হলে আমরা টেট্রা বলি, তাই তো? যেহেতু চারটে ক্রোমাটিড একসঙ্গে থাকছে তাই আমরা টেট্রাড বলি। এবং বাইভ্যালেন্ট কেন বলছি, যেহেতু বাই মানে কি দুটো, বাই মানে দুটো, যেহেতু 1 এবং 2 দুটো ক্রোমোজোম একসঙ্গে থাকছে তাই একে আমরা কি বলছি, বাইভ্যালেন্ট। তাহলে এই বাইভ্যালেন্ট এবং টেট্রাড একই জিনিস অ্যাকচুয়ালি, তুমি বাইভ্যালেন্টও বলতে পারো, টেট্রাডও বলতে পারো। আর কি হয়, সাইন্যাপসিস বা সিনাপসিস পদ্ধতি শুরু হয়। তাহলে এই তিনটে যেটা আমি লিখলাম, এই তিনটে হচ্ছে জাইগোটিন উপদশার মেন। তোমাকে এত ডিটেলসে না করে তোমাকে জিজ্ঞাসা করতে হবে সাইন্যাপসিসটা কোথায় ঘটে। তুমি কি বলবে, বলবে যে মিওসিস 1 এর প্রোফেজ উপদশার যে জাইগোটিন রয়েছে সেই দশাতে ঘটে। সেকেন্ডে আমরা আসছি প্যাকাইটিন উপদশাতে। প্যাকাইটিন উপদশাতে কি হয়ে যাচ্ছে, দেখো, প্যাকাইটিনে হচ্ছে ক্রসিং ওভার হয়ে থাকে। ক্রসিং ওভার হয়ে থাকে জিনিসটা কি, আগে যখন ক্রোমোজোমটা তুমি পড়েছিলে, আগে যখন তুমি ক্রস মানে জিনিসটা পড়েছিলে যে বাইভ্যালেন্ট মানে বাইভ্যালেন্ট আমাদের পড়েছি, এবার আমরা পড়বো হচ্ছে ক্রসিং ওভার। তাহলে প্রথমে দেখছিলাম কি দুটো হোমোলাগাস ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, তাই না? তো সরি এটা ভালো হয়নি। দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এদেরকে আমি কি নাম দিয়েছিলাম, এদের আমি নাম দিয়েছিলাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সম সংস্থ ক্রোমোজোম। এরপরে কি হলো, এরপরে তৈরি হবে ক্রস মানে যখন ওরা পাশাপাশি একটা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি করেছিল, এবার ওরা দুজনের মধ্যে পাটা এরকম ভাবে একটুখানি কেটে যাবে, কিরকম, সরি, এখানে ওপরে ক্রোমোজোম গুলো সেম সেম থাকলো, এখানে এ একটু পাটা এরকম বাড়িয়ে দিল, এরকম থাকলো। অন্যদিকে যে রেড ছিল সে ওপর দিকে ঠিক থাকলো, ধরে নাও এদিকে ঠিক থাকলো, এইখানে পাটা একটু বাড়িয়ে দিল। তো তুমি দেখো এরকম ক্রিস ক্রস মতন জিনিস দেখতে হলো একটা এই যে ক্রিস ক্রসের যে ব্যাপারটাকে, এই যে যেখানে এখানে দেখানো হয়েছে যে ক্রিস ক্রসের যে ব্যাপারটাকে, মানে এরকম ভাবে একজন গেল আর একজন এরকম ভাবে গেল, এই ব্যাপারটাকে আমরা কি বলছি, ক্রসিং ওভার বলছি। এই জিনিসটাকে আমরা কি বলছি, ক্রসিং ওভার বলছি। তো যখন ক্রসিং ওভারটা হচ্ছে তখন এটা কি হচ্ছে, পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের ক্রসিং ওভার রিকম্বিনেশন নডিউলে ঘটে। নন সিস্টার ক্রোমাটিড কারা, এই যে এই যে একটা ক্রোমোজোম এ এবং তার পাশের যে আর একজন যে ক্রোমাটিড এই এ, এদের মধ্যে ঘটছে। তার মানে এইখানটাতে এই যে একটা ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড আর তার পাশের যে আর একটা ক্রোমাটিড, এই যে ক্রোমাটিডটা, এদের মধ্যে ক্রসিং ওভার করছে। এবং এরা কিন্তু পরস্পর কিরকম ক্রোমাটিড, এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আগেই বলেছি যে নন সিস্টার ক্রোমাটিডটা কিরকম দেখতে হয়। এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে জিগজ্যাগ যে ব্যাপারটা রয়েছে, যে ক্রস হচ্ছে জিনিসটাকে, এটাকে আমরা কি বলছি, ক্রসিং ওভার। তাই প্যাকাইটিন উপদশার মুখ্য ঘটনা কোনটা, প্যাকাইটিন উপদশার মুখ্য ঘটনা হচ্ছে ক্রসিং ওভার, এইটুকু মনে রাখতে হবে। এবং ক্রসিং ওভারটা কাদের মধ্যে ঘটছে, অবশ্যই করে নন সিস্টার দুটো ক্রোমাটিডের মধ্যে ঘটছে। নেক্সট আমি আসছি হচ্ছে ডিপ্লোটিন উপদশা, ঠিক আছে? ডিপ্লোটিন উপদশা কোনটা, যখন ক্রসিং ওভারটা হয়ে গেল, সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স আমাদের যেটা মানে উপর এই যে একদিকে আমাদের দেখো এই যে পুরো জায়গাটাতে তোমার এখানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সে জুড়ে রয়েছে, কিন্তু মানে যখন এদিকে ক্রসিং ওভার হচ্ছে এদিকে কিন্তু দুটো ক্রোমাটিড পরস্পরের সঙ্গে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সে জুড়ে রয়েছে, আটকে রয়েছে। ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো, দেখো এই যে পুরো জায়গাটা কিন্তু সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যে আটকে রয়েছে, আর এই ওপরের পোর্শনটাতে কি রয়েছে, একজনের পা আর একজনের ওদিকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ক্রিস ক্রস একটা ব্যাপার তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের ব্যাপারটা। ডিপ্লোটিন উপদশায় কি হয়ে যাচ্ছে, এখানে কায়েজমা তৈরি হয়। ডিপ্লোটিন উপদশার মেন যেটা দশা সেটা হচ্ছে আমাদের এখানে কায়েজমা তৈরি হয়, কায়েজমা।
কায়াজমা জিনিসটা কোনটা, কাকে বলছি আমরা কায়াজমা? দেখো, যখন বাইভ্যালেন্ট গুলো ক্রসিং ওভারের সময় নন সিস্টার ক্রোমাটিড একটা অপরের সঙ্গে এক্স এর মতো তৈরি করছে, এই যে জিনিসটা তৈরি করছে, এই যে এইরকম, আর একজন এইরকম, তাহলে দেখে তোমার কি মনে হচ্ছে? এক্স এর মতন, যেটা আগে তৈরি হতে শুরু হচ্ছিল, এই যে ক্রসিং ওভারটা শুরু হচ্ছিল, ক্রসিং ওভার হওয়ার ফলে কিরকম তৈরি হয়? একটা এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়। এই যে এক্স আকৃতির গঠন, পৃথকীকরণ এক্স আকৃতির যে গঠনটা দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলছি? কায়াজমা বলছি। এই জায়গাটাকে আমরা কি বলছি? কায়াজমা। এখানে তুমি দেখো, এই যে কায়াজমা দেখতে পাচ্ছ, এই যে কায়াজমা কিরম আকৃতি দিয়ে গঠন হয়? এক্স আকৃতি। এটা আমরা কায়াজমা গঠন হচ্ছে। এই কায়াজমা গঠনটা কোন ধাপে হচ্ছে? এটা কিন্তু আমাদের ডিপ্লোটিন ধাপে হচ্ছে। এবং এই যে মানে পরবর্তীকালে কায়াজমাটা ভেঙে যায় এবং পরস্পরিকালে কি হয় আমরা আসছি। এরপর হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হয়ে যাচ্ছে? ডায়াকাইনেসিসে কিন্তু জিনিসগুলো হচ্ছে কি আমাদের সব ভেঙে যাচ্ছে মানে কি? দেখো, এখানে তুমি দেখবে, এখানে কায়াজমা গঠনের মাধ্যমে অংশ বিনিময় হচ্ছে। মানে কি? এই যে সিস্ট ক্রোমাটিডটা ছিল তার কিছু ওপরের পোর্শন, সেটা পরবর্তী পাশেরটাতে চলে যাবে এবং আরেকজনেরটাতে এদিকে চলে আসবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম হচ্ছে। তো এই হচ্ছে এটা ক্রোমোজোম, তো আর পাশে আর একটা রেড ক্রোমোজোম রয়েছে। সরি, ও এখানে দেখায়নি, সরি। একটা ক্রোমোজোম, এমন একটা ক্রোমোজোম রয়েছে। তো ক্রসিং ওভারে কি হলো? ক্রসিং ওভারের সময় হলো যে এই একজন ক্রোমোজোম এইরকম ভাবে আর একজনের এর মধ্যে পাটা ঢুকিয়ে দিল, তাই তো? দিয়ে কি হয়? ওদের অংশ বিনিময় কথাটা মানে কি? মানে একজন ক্রোমোজোম তো এরকম ভাবে নিজের মতন থাকলো, আর একজনের হাফ বডি থাকলো এরকম, আর বাকিটা অন্য জনের বডি থেকে চলে এলো। মানে কি? আর একজন হচ্ছে এই যে বাবারটা ধরো এরকম ছিল, তো কি জিনিসটা হয়ে যায়? বাবার কিছুটা পার্ট এখানটাতে চলে আসে, আর অন্যদিকে মায়ের যে কিছুটা পার্ট বাদ গেছিল সেটা বাবার মধ্যে চলে যায়। এই যে জিনিসটাকে, এটা কি হচ্ছে? আমাদের অংশ বিনিময় হচ্ছে। এখানে কিন্তু কি হচ্ছে? অংশ বিনিময় হচ্ছে, এবং অংশ বিনিময়ের মাধ্যমে মানে একজনের মানে কিছু সিস্টার ক্রোমাটিডের এই যে জিনিসটা কি হচ্ছে, দুটো মানে যখন আমাদের সিস্টার ক্রোমাটিড যখন গঠন করছে আর কি কাজমা নন সিস্টারের মাধ্যমে, তখন এই অংশ বিনিময়টা ঘটছে কাজমা গঠনের পরে। এর পরবর্তীকালে এদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে ডায়াকাইনেসিসে, এবং কায়াজমাটা কি রাখছে? সমাপ্তি ঘটছে, এবং সমাপ্তি ঘটার পরে আস্তে আস্তে কি হচ্ছে? মিওসিসের যে প্রথম ধাপ প্রফেজ 1 সেটা শেষ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে মিওসিস 1 এর পর সেকেন্ডটা, দ্যাট ইজ মেটাফেজ 1। প্রফেজ 1টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রশ্ন করে যে কোন ধাপে কোন জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমি এখানে জাস্ট ছোট ছোট করে লিখে দিচ্ছি, তোমাদের একটু সুবিধা হয় আর কি, যে লেপটোটিন জাইগোটিন। দেখো, প্রথম হচ্ছে লেপটোটিন। লেপটোটিনের মেন দশা হচ্ছে এখানে কি হচ্ছে? ক্রোমোজোম যে থাকে সে ঘনীভূত হয়। কারো যদি শর্টে পড়তে ইচ্ছে করে এটা পড়তে পারো। জাইগোটিনে কি হয়? জাইগোটিনের তিনটে জিনিস মেনলি হচ্ছে। এক নম্বর হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়, কমপ্লেক্স গঠন করে, এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সাইন্যাপসিস বলি। 2 নম্বর হচ্ছে সাইন্যাপসিস গঠনের মাধ্যমে ক্রোমোজোমগুলো যেরকম স্ট্রাকচার গঠন করে তাকে আমরা কি বলি? আমরা তাকে বলি হচ্ছে বাইভ্যালেন্ট বলি, বা বলতে পারি টেট্রাড বলি, দুটোই বলে থাকি। প্যাকাইটিন উপদশা যেটা রয়েছে সেটাতে কি হয়ে যাচ্ছে? সেখানে মেনলি যে কাজটা হয় সেটা হচ্ছে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার কাদের মধ্যে হয়? দুটি নন সিস্টার যে ক্রোমাটিড থাকছে তাদের মধ্যে হয়ে থাকে। ডিপ্লোটিন দশাতে কি হয়ে থাকছে? ডিপ্লোটিন দশাতে কায়াজমা গঠন হয় এবং কি হয়ে যাচ্ছে? অংশ বিনিময় হচ্ছে, ক্রোমোজোমের যে অংশটা থাকছে পরস্পর বিনিময় হচ্ছে। এবং সরি,
এবং ডায়াকাইনেসিসে কি হয়ে যাচ্ছে, যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো প্রথমে গঠিত হয়েছিল ডায়াকাইনেসিসের শেষের দিকে, মানে প্রোফেজের শেষ দশা এটা, তখন হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো পরস্পরের থেকে কি থাকে, আলাদা হতে শুরু করে। এই হচ্ছে আমাদের মিওসিসের প্রথম মানে মেন জিনিস, মেন জিনিস হচ্ছে এটা। অ্যানাফেজ টেলোফেজ গুলো তুমি সংক্ষেপে পড়ে নিতে পারো, অত কিছু ইম্পর্টেন্ট নয়। এক্ষেত্রে বাকি যেরকম হয় যে তখন এখানে পুরো জিনিসটা জোড়ায় জোড়ায় ঘটে। মেটাফেজে কি ছিল, যেমন আমাদের মাইটোসিসে কি পড়েছিলাম, মেটাফেজ দশায় নিরক্ষীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত থাকছিল, এখানেও সজ্জিত থাকবে, খালি এখানে জোড়ায় জোড়ায় সজ্জিত থাকবে। কোথায় থাকবে, নিরক্ষীয় অঞ্চল বরাবর সমস্ত ক্রোমোজোমগুলো মানে সজ্জিত থাকছে। অ্যানাফেজ ওয়ানে কি হয়ে যাচ্ছে, অ্যানাফেজ ওয়ানের ক্ষেত্রে এই যে নিরক্ষীয় অঞ্চল থাকছে, সেখান থেকে মেরুর দিকে ক্রোমোজোমগুলো যাত্রা শুরু করবে, এখানে কিন্তু সেই জোড়ায় জোড়ায় জিনিসটা হচ্ছে, এবং সিস্টার ক্রোমাটিড গুলো একসঙ্গে যুক্ত অবস্থায় থাকছে, এবং এই জিনিসটাকে আমরা কি বলি, অ্যানাফিজিও চলন বলি বা ক্রোমোজোমীয় চলন বলি। এবং টেলোফেজ ওয়ান যেটাতে হচ্ছে সাইটোপ্লাজম কি করছে, ডিভাইড হতে শুরু করছে, এবং এখানে দেখো এরকম দুটো দুটো করে কিন্তু আমাদের ক্রোমোজোম তৈরি হচ্ছে, মানে এখানে কিন্তু জিনিসটা অন্যরকম হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মিওসিসের যে প্রথম ধাপটা, সেটা মিওসিস ওয়ানটা। এবার তোমরা ইন্টারফেসটা পড়েছো, ইন্টারফেস কাকে আমরা বলছি, ইন্টারফেস বলছিলাম যখন একটা মাইটোটিক দশা বা কোষ বিভাজন দশার পরে পরবর্তীকালে সেকেন্ড যে মাইটোটিক দশা থাকছে তার মধ্যবর্তী যে সময় প্রস্তুতি দশা, তাকে আমরা ইন্টারফেস বলছিলাম। ইন্টারকাইনেসিসটা কাকে বলছি, যখন একটা এই 2n সংখ্যক যখন ক্রোমোজোম থাকছে, সেই ক্রোমোজোমটা যখন বিভাজিত হচ্ছে, বা যেটা হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, যেটা আমি বলেছিলাম জনন মাতৃকোষ বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে কি তৈরি করছে, প্রথমে হচ্ছে মিওসিস ওয়ান হচ্ছে, দ্যাট ইজ এদিকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এদিকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এই স্টেপটা কি বলছি আমরা, বলছি হচ্ছে মিওসিস ওয়ান, তাই তো, বা যাকে আমরা বলছি হচ্ছে হ্রাস বিভাজন। এবং পরবর্তীকালে এই দুটো কোষ যে থাকছে, এরা এরা আবার পরবর্তীকালে বিভাজিত হচ্ছে, তখন কিন্তু এরা হ্যাপ্লয়েডই ছিল, এবং এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড করেই অপত্য তৈরি হবে। এদের হচ্ছে হ্যাপ্লয়েড আছে, এরা কি হবে, হ্যাপ্লয়েডই তৈরি করবে। এই সেকেন্ড স্টেপ থেকে আমরা কি বলছিলাম আগের দিন, আমরা মানে বলছিলাম মিওসিস টু বলছিলাম, বা বলছিলাম হচ্ছে মাইটোটিক মিওসিস, মনে আছে? সরি, মিওসিস, মানে এই যে মিওসিস ওয়ান এবং মিওসিস টু, এদের মাঝখানের যে ফেজটা, মাঝখানে এই যে মিওসিস ওয়ান হলো এবং মিওসিস টু হলো, মিওসিস টু হলো এবং মিওসিস ওয়ান হলো, এদের মাঝখানে যে সময়টা, মাঝখানে যে একটুখানি গ্যাপটা দিচ্ছি, সেই সময়টাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিসের মধ্যে একটা একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যখন একটা মাল্টিক দশার থেকে আর একটা মাল্টিক দশাতে আমি যাচ্ছি, তার মধ্যবর্তী যে প্রস্তুতি দশা, তাকে আমরা কি বলছিলাম, ইন্টারফেজ বলছিলাম। কিন্তু যখন মিওসিস ওয়ান থেকে মিওসিস টু তে যাচ্ছে কোনো কোষ, তখন মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর যে মধ্যবর্তী যে বিশ্রামের সময়টা, তাকে আমরা কি বলছি, ইন্টারকাইনেসিস। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। চলো একবার এমসিকিউ করে নিচ্ছি। মিওসিস ওয়ান এবং মাইটোসিসের সময় এই গঠনটি সর্বদা অদৃশ্য হয়ে যায়, কোনটা সর্বদা অদৃশ্য হয়ে যাচ্ছে, মিওসিস প্লাস্টিড, দেখো প্লাস্টিডের ক্ষেত্রে এখানে প্লাস্টিড তো কোষ বিভাজনে অংশগ্রহণ করছে না নিশ্চয়ই। আচ্ছা, সবাই হচ্ছে না, প্লাজমা মেমব্রেন হতে পারে, কিন্তু শুধু প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে যে এই যে কোষ থাকছে, সে কোষ পর্দা, তো এখানে অংশটা কে নিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রথমত নিউক্লিয়াস নিচ্ছে, তাই না? আর নিউক্লিয়াসকে আবৃত করে কে থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে। মিওসিস এবং মাইটোসিসের সময় প্রথম কোনটা অদৃশ্য হয়ে যাবে, উত্তর হয়ে যাবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ড্যাশ চেক পয়েন্টটি সীমাবদ্ধতা চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন চেক পয়েন্ট নামে পরিচিত, কোনটা, জি1 চেক পয়েন্ট, জি2 চেক পয়েন্ট, এম চেক পয়েন্ট, কোনটি নয়।
রেস্ট্রিকশন চেক পয়েন্ট কোনটাকে বলে? চেক পয়েন্ট তো সবকটাই G1 G2 M, এদের মধ্যে যে G1 চেক পয়েন্ট থাকছে সেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন চেক পয়েন্ট নামে পরিচিত। ইন্টারকাইনেসিস হচ্ছে কার মধ্যে? মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে পর্যায়। দুটি মাইটোটিক বিভাগের মধ্যে পর্যায়, দুটি ইন্টারফেস। দেখো ইন্টারফেস তো নয়, কোনো মতেই বুঝতে পারছো, এখানে দুটি মাইটোটিক বিভাগের মধ্যে পর্যায়, এটার মানে হচ্ছে কি ইন্টারফেস, এটা একটু আগে আমি বললাম। তাহলে এখানে কি হয়ে যাবে? একটু আগে বলেছি যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে যে পর্যায় তাকে আমরা ইন্টারকাইনেসিস বলছি। উত্তর হয়ে যাবে আমাদের কি? অপশন এ হয়ে যাবে উত্তর। উত্তর হবে অপশন এ। নেক্সট হচ্ছে সাইনাটোনিমাল কমপ্লেক্স প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল। কি প্রথম পর্যবেক্ষণ করেছিল সাইনাটোনিমাল কমপ্লেক্স? সাইনাটোনিমাল কমপ্লেক্স কি? দুটি ক্রোমোজোম থাকছে, দুটি ক্রোমোজোম বা দুটি বাইভ্যালেন্ট ক্রোমোজোম যে থাকছে, সেই দুটি বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে মধ্যে যে জোড়বদ্ধ যে হওয়া যে ব্যাপারটা, সেটা যে জিনিসটার মাধ্যমে সংঘটিত হচ্ছে সেটাকে আমরা সাইনাটোনিমাল কমপ্লেক্স বলছি। কে প্রথম করেছে? এটা বিজ্ঞানী এই যে সরি, এখানে তো দেখিয়েছি সাইনাটোনিমাল দুটো আটকে যাচ্ছে যে পরস্পরের সঙ্গে দুটো, এটাকে সাইনাটোনিমাল কমপ্লেক্স বলছি। প্রথম বিজ্ঞানী মোজেস এটাকে দেখেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ক্রোশ চক্রে ডিএনএ প্রতিলিপি কখন সংঘটিত হয়? G1 ফেজ, G2 ফেজ, মাইটোটিক মেটাফেজ, এস ফেজ। কোথায় সংঘটিত হয়? ডিএনএ প্রতিলিপিকরণ মানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? সংঘটিত হয় হচ্ছে আমাদের এস ফেজে, সিনথেসিস বা মানে যে আমাদের সিনথেসিস ফেজে সেখানে হচ্ছে। আর G1 ফেজে কি হয়ে যাচ্ছে? প্রোটিন সংশ্লেষ হচ্ছে, ডিএনএ সংশ্লেষণ হচ্ছে, প্রতিলিপি নয় সংশ্লেষণ হচ্ছে, আরএনএ সংশ্লেষণ হচ্ছে। G2 ফেজে মেনলি যেটা হয় প্রোটিন সিনথেসিস হয় এবং যে বিভিন্ন রকম যে মানে প্রোটিন এটিপি তৈরি করা এগুলো হচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোষচক্রে কোন ধাপটি শান্ত পর্যায় বা কুইজেন্ট স্টেজ হিসেবে পরিচিত? এটাকে তুমি সাইলেন্ট ফেজ হিসাবেও বলতে পারো, এইভাবে প্রশ্ন আসে। সাইলেন্ট ফেজ হিসেবে পরিচিত কোনটা? শান্ত পর্যায়, এম ফেজ, G0 ফেজ, G1 ফেজ, এস ফেজ। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি? G0 ফেজ যেটা সেটা। বাইভ্যালেন্ট সম্পর্কে কোনটা সঠিক? বাইভ্যালেন্ট মানে কোনটা? যখন দুটো ক্রোমোজোম, দু রকমের দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকছে, তখন তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলছি, বা আমরা এদেরকে টেট্রাডও বলতে পারি, তাই না? তাহলে দেখো, একটি বাইভ্যালেন্ট হলো একটি টেট্রাড, ঠিক কথা, কারণ বাইভ্যালেন্ট যেটা সেটাই টেট্রাড। বাই কথার মানে হচ্ছে কি দুটো, যেহেতু দুটো ক্রোমোজোম থাকছে তাই আমরা কি বাইভ্যালেন্ট বলছি। টেট্রাড কেন বলছি? টেট্রা কথার অর্থ হচ্ছে চার, ঠিক আছে? এখানে বাইভ্যালেন্ট ক্রোমোজোমে ক্রোমাটিড কটা রয়েছে? ক্রোমাটিডের সংখ্যা রয়েছে চার, ক্রোমাটিড রয়েছে হচ্ছে তার, তাই জন্য একে আমরা কি বলছি? টেট্রাড। মানেগুলো বুঝে গেলে তোমার অসুবিধা হবে না। একটি বাইভ্যালেন্ট মানে হচ্ছে চারটি ক্রোমাটিড এবং দুটি সেন্ট্রোমার, একদম ঠিক। এই মাঝখানে এই গোল্লাগুলোকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। ক্রোমাটিড কটা থাকছে? 1 2 3 4 চারটে, তার মানে দুটোকে আমি এরকম করে দিলাম, দুটোই সঠিক। একটি বাইভ্যালেন্টে দুটি সমজাতীয় ক্রোমোজোম এবং সিস্টার ক্রোমাটিড থাকে, ঠিক আছে? দেখো দুটি একদমই তাই, একটা বাইভ্যালেন্ট মানে দুটো সমজাতীয় ক্রোমোজোম সিস্টার ক্রোমাটিড, তাহলে এই জিনিসটা করছে। বাইভ্যালেন্ট গঠনটা কোথায় ঘটে? জাইগোটিনে বাইভ্যালেন্ট গঠনটা ঘটে। আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে তো আমি আগেই বলেছি, বলো কোথায় ঘটে? আমি দেখো একবার জাস্ট আমি বরাবর জন্য দেখাচ্ছি, যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো আমাদের জাইগোটিনে কিন্তু দেখে নাও বাইভ্যালেন্ট গঠনটা ঘটে, আমি অলরেডি তোমাদেরকে আগে বলে দিয়েছি, দেখেছো জাইগোটিনে বাইভ্যালেন্ট গঠনটা ঘটছে। এটা পড়লে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, মেবি একটু কঠিন লাগতে পারে, কিন্তু একবার যদি কষ্ট করে পড়ো তাহলে আর অসুবিধা হবে না। তাই না? এটাও সঠিক। তাহলে সব কোনটা সঠিক? তাহলে আমি তো বলবো যে সবকটা সঠিক, তাই না? উত্তরে আছে সবকটা। নেক্সট হচ্ছে অমিল জোড়া বেছে নিন। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস সেন্ট্রোমিয়ার বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন, এস ফেজ মানে হচ্ছে ডিএনএ সংশ্লেষণ, সাইন্যাপসিস মানে সমজাতীয় ক্রোমোজোমের জোড়া। ক্যারিওকাইনেসিস মানে কি? এখানে ভুলটা কোনটা? এই যে সেন্ট্রো বিভাজনটা হচ্ছে না। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কার বিভাজন?
নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, এস ফেজ মানে হচ্ছে ডিএনএ সংশ্লেষণ, সাইনাপসিস মানে হচ্ছে সমজাতীয় ক্রোমোজোমের জোড়া। একদমই ঠিক, আটকে নিচ্ছে। ভুল কোনটা হচ্ছে এ, ক্যারিওকাইনেসিস। ড্রসফেজ, এটা পরে কোশ্চেনটা করবে। আচ্ছা, নিম্নলিখিত মানব কোষগুলির মধ্যে কোনটিতে বিভাজন দেখতে পাওয়া যায় না? স্নায়ু কোষ, ত্বক কোষ, ক্যান্সার কোষ, সব ভ্রূণ থেকে কোষ। কোষ বিভাজন দেখতে পাওয়া যায় না কোনটা? স্নায়ু কোষ, স্নায়ু কোষে কোনো কোষ বিভাজন হয় না। অপশন উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। মানব ড্যাশ ডিপ্লয়েড এবং মানুষ ড্যাশ হ্যাপ্লয়েড, বলো এটা, বলো কি হবে? মানব ড্যাশ ডিপ্লয়েড এবং মানুষ ড্যাশ হচ্ছে হ্যাপ্লয়েড, এটা কি হবে? দেখো, মানুষের যে আমাদের যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম দুরকম হচ্ছে, একটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, আর একটা হচ্ছে আমাদের অটোজোম। সেক্স ক্রোমোজোম কিরকম হয়? দুটো হয়, একটা হচ্ছে আমাদের শুক্রাণু, একটা হচ্ছে আমাদের কি, ডিম্বাণু। ঠিক আছে, শুক্রাণু, ডিম্বাণু। অটোজোম কিরকম হয়? অটোজোম হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম। অটোজোম সবসময় কি হয়? 2n হয়, মানে হচ্ছে সব সময় আমাদের ডিপ্লয়েড হবে, অলওয়েজ। আর শুক্রাণু এবং ডিম্বাণু, যেটাকে আমাদের জনন কোষ বলে আমরা জানি, এগুলো কি? এগুলো তো জনন কোষ। জনন কোষ কিরকম হয়? জনন কোষ কি পদ্ধতিতে তৈরি হয়? তুমি একটু আগেই পড়েছো না, মিয়োসিস প্রক্রিয়াতে তৈরি হয় না? জনন কোষগুলো কিন্তু সবসময় কি হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে এখানে আমি বলবো যে মানুষের যে, এখানে দেখো সেক্স ক্রোমোজোম রয়েছে, অটোজোম রয়েছে, গ্যামেট রয়েছে, সোমাটিক কোষ রয়েছে, গ্যামেট রয়েছে। সোমাটিক কোষ মানে কি হচ্ছে? আমাদের দেহ কোষ। অটোজোম আমরা এখানে বলতে পারি, যেহেতু যেখানে কিন্তু ক্রোমোজোমের কথা বলা রয়েছে। প্রথমে একটা একটা করে দেখো, তাহলে এই যে মানবদের এখানে কি হবে? দেহ অটোজোম হবে। অটোজোম, সেক্স ক্রোমোজোম, এটা অপশন হতে পারতো, এটা হতে পারতো যে অটোজোম হচ্ছে ডিপ্লয়েড এবং মানব সেক্স ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। কিন্তু যেহেতু যেহেতু এখানে আরো ভালো করে অপশন দেওয়া রয়েছে, সোমাটিক কোষ বা দেহ কোষ বলে বলা রয়েছে, তাই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে সোমাটিক কোষ এবং মানবের গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে যে জনন কোষ, যেটা আমরা কিন্তু জনন কোষ বলবো। ঠিক আছে, যেটা শুক্রাণু, এখানে সেক্স ক্রোমোজোম মানে দুটোকেই বলা হয়েছে, কিন্তু এখানে আমরা গ্যামেট বলে জিনিসটা ভালো করে বোঝানো হচ্ছে। এই গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড। কিন্তু যদি তোমার অপশনে এই সোমাটিক কোষটা, গ্যামেটটা না থাকতো, তাহলে কিন্তু তুমি অপশন বি করতে পারতে। নেক্সট হচ্ছে আমাদের মেটাস্টেসিস হচ্ছে কি প্রক্রিয়া, দরকার নেই এটা। আচ্ছা, দুটি ঘটনার মধ্যে কোনটি জীবনচক্রে ক্রোমোজোমের স্বাভাবিক সংখ্যা পুনরুদ্ধার করে? ক্রোমোজোমের স্বাভাবিক সংখ্যা পুনরুদ্ধার করে। দেখো, আমাদের যখন প্রথম কোষ বিভাজন শুরু হয়, প্রথমে হচ্ছে কি আমাদের কোনটি জীবনচক্রে স্বাভাবিক ক্রোমোজোমের সঙ্গে পুনরুদ্ধার করে, মানে কি? মানে ধরো আজকে এটা হচ্ছে আমাদের কি, জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ থেকে কি হলো? তৈরি হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনের ফলে কি তৈরি হলো? তৈরি হলো হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, যেটাই বলো, শুক্রাণু তৈরি হয়েছে। ঠিক আছে, অন্যদিকে আর একটা জনন মাতৃকোষ, এটা হলো স্ত্রী জনন মাতৃকোষ আর কি। এখানেও মিয়োসিস হয়েছে। এখানেও মিয়োসিসের ফলে কি হয়েছে? একটা এন এন ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু তৈরি হয়েছে, তৈরি হয়েছে। দুটি, তাহলে কি হচ্ছে? দুটোর ক্ষেত্রে এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি ঘটেছে? হ্রাস ঘটেছে বা কমেছে। এবার হ্রাস যখন ঘটেছে, তখন আমাদের তো দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n থাকে। তাহলে এরপরে এই যে দুটো n থাকে, এদের মধ্যে কি থাকে? নিষেক ঘটে, বা আমরা বলতে পারি ফার্টিলাইজেশন হয়।
শুক্রাণু এবং ডিম্বাণু তো মিলন ঘটে এবং ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে জাইগোট তৈরি হয়। এবং জাইগোটে ক্রোমোসোম সংখ্যা কি হয়ে থাকে? শুক্রাণুর থেকে এন পায় আর ডিম্বাণুর থেকে এন পায়, তাহলে কি তৈরি হয়ে গেল? 2n হয়ে গেল। তাহলে কি হলো? যা ক্রোমোজোম সংখ্যা ছিল সেটাই আবার ক্রোমোজোম সংখ্যা ফিরে এলো। তার মানে কি স্বাভাবিক সংখ্যাটা পুনরুদ্ধার হলো। কিভাবে হলো তাহলে? প্রথম হচ্ছে মিওসিসের মাধ্যমে হলো। প্রথম মিওসিসের মাধ্যমে কমেছিল, তারপরে নিষেক বা ফার্টিলাইজেশন হলো, তার মাধ্যমে আবার 2n হয়ে গেল। তাহলে মিওসিস এবং নিষিক্তকরণ এই দুটোর মাধ্যমে কিন্তু ক্রোমোজোমের স্বাভাবিক সংখ্যাটা সেটা আমাদের কি পুনরুদ্ধার হলো। ওকে, মিওসিসের ফলে গঠিত চারটি কন্যা কোষ কি? চারটি কন্যা কোষ জিনগতভাবে একই রকম, জেনেটিক্যালি ভিন্ন, অ্যানিউক্লিয়েট মাল্টিনিউক্লিয়েট। মিওসিসে কি হচ্ছে? প্রথমে 2n ক্রোমোজোম সংখ্যা, সেখান থেকে প্রথমে মিওসিস 1 কোষ বিভাজন হচ্ছে, তারপরে কি হয়ে যাচ্ছে? দুটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোম সংখ্যা কোষ তৈরি হচ্ছে। এই হ্যাপ্লয়েড গুলো আবার নিজেদের মধ্যে কি রয়েছে? বিভাজিত হচ্ছে, আবার বিভাজিত হচ্ছে, এবং এই যে স্টেজটাকে আমরা কি বলছি? এটাকে আমরা মিওসিস 2 বলছি। প্রতিটা ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাচ্ছে? হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এখানে কটা অপত্য কোষ তৈরি হলো? কটা অপত্য কোষ তৈরি হলো? টোটাল 4টে তৈরি হলো, 1 2 3 4। এবং তারা কি জেনেটিক্যালি কিরকম হবে? জিনগতভাবে একই রকম হবে অবশ্যই, কারণ বাকি সব মানে আলাদা হতেও পারে, জেনেটিক্যালি ভিন্ন না আলাদা। এই কোশ্চেনটাকে আমি একটুখানি আলাদা রাখছি, এটাকে আমি তোমাদেরকে একটু দেখে তারপর বলবো। মানে এটা জেনেটিক্যালি একই রকম হওয়ার হতে পারে, কিন্তু আচ্ছা ভিন্ন কেন হচ্ছে? কারণ ভিন্ন হচ্ছে কারণ এদের মধ্যে যেহেতু আমাদের বাবার নিউক্লিয়াসের মধ্যে ঢুকছে, এবং এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম জেনেটিক্যাল এফেক্ট হতে পারে, মিউটেশন ঘটতে পারে, সেখানে এরা জেনেটিক্যালি ডিফারেন্ট হতেও পারে। স্টিল আমি এটাকে একটু দেখে নিয়ে বলবো। কোষ বিভাজন কি আবিষ্কার করেন? বোভেরি, রুডলফ ভিটচাও, ডাব্লিউ ফ্লেমিং, ট্রাস বার্জার। বলো। সেল ডিভিশন কে ডিসকভার করে? ডাব্লিউ ফ্লেমিং যেটা আছে আমাদের, বা ডাব্লিউ ফ্লেমিং ইনি করেন হচ্ছে। ঠিক আছে। অ্যামাটোসিস পদ্ধতিতে কোষ সংখ্যা বৃদ্ধি করে কে? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, কোনটি সঠিক? অ্যামাটোসিস পদ্ধতিতে কিন্তু নর্মালি কাদের ক্ষেত্রে, যে প্রোক্যারিওটিক যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদের ক্ষেত্রে অ্যামাটোসিস পদ্ধতিতে হচ্ছে, যে ইউনিটস ব্যাকটেরিয়া এবং সার্টেন স্পেশালাইজড সেলস অফ ইউক্যারিওট যেমন হচ্ছে অ্যামিবা, এরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের তোমার মানে অ্যামাটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনটা সম্পন্ন করছে। তো এটা আর ভাইরাস যদি আমাকে জিজ্ঞাসা করে যে ভাইরাস, তো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে হয় না, কারণ ভাইরাসের কিন্তু নিজস্ব কোনো কোষ বিভাজন পদ্ধতি নেই, ওটাকে আমরা কি বলি? আसेलुलार বলি। এর উত্তর হচ্ছে যে আমাদের অপশন এ যে থাকছে, ছত্রাক কিছু কিছু ক্ষেত্রে অ্যামাটোসিস পদ্ধতিতে সংঘটিত করে, যখন তোমরা ফ্র্যাগমেন্টেশন এইসব জিনিসগুলো পড়বে তখন। ঠিক আছে। কোষ, আচ্ছা, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? প্রফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। যেহেতু এখানে প্রমেটাফেজ অপশনটা রয়েছে তাই আমি এখানে প্রমেটাফেজ দিয়েছি, না থাকতো তাহলে এখানে মেটাফেজ হতো। পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে? অ্যাপপ্টোসিস, টক্সিকোটোসিস, নিউট্রোটপসিস, নেক্রোসিস। এটা উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি, নেক্রোসিস। হ্যাঁ, যখন পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি মৃত্যু হয় তাকে আমরা নেক্রোসিস বলবো। আর কোষ যখন জেনেটিক্যালি নিজে নিজে মৃত্যু করবে, যখন পুরানো হয়ে যাচ্ছে, আলটিমেটলি মরেই যাবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যাপপ্টোসিস। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের যে খাঁজ তৈরি হয় সেই খাঁজ সৃষ্টির জন্য কে রেসপন্সিবল? আমি আগের দিন সাইটোকাইনেসিস পড়ানোর সময় পড়িয়েছিলাম। দুটো প্রোটিন থাকে, তাকে আমরা বলি অ্যাক্টিন এবং মায়োসিন, তারা হচ্ছে রেসপন্সিবল। তো তোমাদের এই পার্টটা হয়ে গেল। এবার তোমাদের আমি আজকে শুরু করবো হচ্ছে ক্রোমোজোম এবং ডিএনএ যে পার্টটা যতটা হয় আজকে বলবো, তারপর এখান থেকে আমরা নেক্সট দিন বলবো। আমি একটু জল খেয়ে নিয়ে বাকিটা বলছি।
চলো, ক্রোমোজোমটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, ক্রোমোজোমটা বলে কাকে, কি জিনিসটা ক্রোমোজোমটা খায় না মাথায় দেয়, কি জিনিসটা? দেখো, আমরা যখন কোষ পড়েছি পড়েছি তো, সবাই কোষ পড়েছি। তো কোষের মধ্যে যে আমাদের এই হচ্ছে বড় একটা কোষ থাকে, তাই না? কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিওলাস থাকে। আর কি থাকে? আর থাকে ক্রোমাটিন সূত্র থাকে। আর থাকে হচ্ছে এরকম জড়িত ভাবে ক্রোমাটিন সূত্র থাকে। এই যে ক্রোমাটিন সূত্রটা থাকে, ক্রোমাটিন সূত্রটাকে, এবার এটাকে যদি আমি কেটে দিই, বাদ দিয়ে দিই, এই যে ক্রোমাটিন সূত্রটা, যে নিউক্লিয়াস থাকছে ইয়েলো কালারে, এই যে ক্রোমাটিন সূত্র থাকছে, এটা যখন আমাদের সুতোর মতন জালক আকারে বিন্যস্ত থাকে, তাহলে এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে এটা যদি আমাদের নিউক্লিওলাস হয়, এবং নিউক্লিওলাস ছাড়া ওর মধ্যে কি থাকছে? এরকম সুতোর মতন ক্রোমাটিন সূত্র সজ্জিত থাকে, ক্রোমাটিন সূত্র, ঠিক আছে? এই ক্রোমাটিন সূত্রগুলো একটা সময় কি হয়ে যায়? জল বিয়োজন করে বা ডিহাইড্রেশন করে, জল বিয়োজন করে। জল বিয়োজন করার ফলে ওরা কি করছে? ওদের এই সরু সুতোর মতন গঠনটাকে ত্যাগ করতে থাকে। কারণ কি? তার কারণ কি? যখন একটা জিনিস, মানে এই যে জল বিয়োজন করার ফলে যখন এই সরু সুতোর মতন অঞ্চলটাকে ওরা যখন ত্যাগ করে, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকেই আমরা ক্রোমোজোম বলি, ব্যাস, আর কিছুই নয়, তাকেই আমরা ক্রোমোজোম বলি। মানে এই যে ক্রোমাটিন, তাহলে এর সঙ্গে কি সূত্রটা কি জড়িত, মানে রিলেটেডটা কিভাবে থাকছে? দেখো, আমরা সবাই ডিএনএ সম্পর্কে জেনেছি, তাই তো? ডিএনএ এবং হিস্টোপ্রোটিন। তুমি যদি ডিএনএ এর সঙ্গে, তার সঙ্গে যদি তুমি কিছু প্রোটিন থাকে, যাকে আমাকে বলি হিস্টোন প্রোটিন, তুমি নামগুলো তারপর আমি দেখাবো। ডিএনএ এর সঙ্গে যখন হিস্টোন প্রোটিন প্লাস তোমার নন হিস্টোন প্রোটিন এরা একসঙ্গে থাকে, এই যে সবাই একসঙ্গে থাকছে, ডিএনএ প্লাস হিস্টোন প্লাস নন হিস্টোন, এরই দুটো রূপ আছে। কিরকম? যদি ডিএনএ প্লাস হিস্টোন প্লাস নন হিস্টোন প্রোটিনটা মানে লেস কয়েলিং অবস্থায় থাকে বা স্বল্প কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, স্বল্প কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তখন কিরম ভাবে থাকছে? জালক আকারে থাকছে বা রেটিকিউলাম আকারে থাকছে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা বলবো। কিন্তু যখন এটা আরো বেশি ঘনীভূত হয়ে একটা ফিক্সড স্ট্রাকচার গঠন করে, কিরকম? এই ক্রোমাটিন সূত্রগুলো এখন একটা ফিক্সড স্ট্রাকচার নিয়ে একটা ক্রোমোজোমের মতো, মানে জল বিয়োজন করে আরো বেশি ঘনীভূত হয়ে গিয়ে একটা ফিক্সড স্ট্রাকচার গঠন করলো। তার মানে কি হচ্ছে? অধিক কুণ্ডলীকৃত হয়ে গেল। অধিক কুণ্ডলীকৃত যখন হয়ে গেল, তখন যে জিনিস স্ট্রাকচারটা গঠন করলো সেটাকে আমরা কি বলবো? ক্রোমোজোম। তাহলে দেখো, তাহলে কিন্তু ক্রোমোজোমের মধ্যেও ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকছে, এবং তোমার যে ক্রোমাটিন জালিকা থাকছে তার মধ্যেও তোমার ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকছে। তফাৎ কোনটা? একটা একটু বেশি কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে, একটু লুজলি প্যাক থাকছে ক্রোমোজোমের মধ্যে, আর একটা হচ্ছে যখন যে জল বিয়োজনের ফলে ওটা আরো বেশি ঘনীভূত হয়ে যাচ্ছে, আরো কাছাকাছি চলে আসছে, এসে প্যাকড হয়ে একটা ফিক্সড স্ট্রাকচার গঠন করছে, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলছি। এবার ঘটনা হচ্ছে যে ক্রোমোজোমটা কেন ভাবে থাকে, কি দরকার থাকা? কারণ হচ্ছে যে যখন আমরা এই ক্রোমোজোমটা, এই যে জল বিয়োজন জিনিসটা কখন হয়? তোমরা একটু আগে কোষ বিভাজন পড়েছো, যখন আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে প্রথম যে প্রোফেজ থাকে, তখন কি হয়? তখন কোষটা বিভাজিত হতে শুরু করবে। কোষকে এই কুণ্ডলীকৃত অবস্থায় বিভাজন করাটা খুব কঠিন ব্যাপার, তাই জন্য এরকম স্ট্রাকচার, একটা ফিক্সড স্ট্রাকচার গঠন করছি আমরা, ফিক্সড স্ট্রাকচার গঠন করছি, এবং ফিক্সড স্ট্রাকচারটা গঠনের মাধ্যমে কি হয়? এটাকে ডিভাইড করাটা সুবিধা হয়, দুটো ভাগে ভাগ করতে আমাদের সুবিধা হচ্ছে, যেহেতু মানে জিনিসটা সুবিধা হয়, সেই জন্য আমরা জিনিসটা করছি। এবার এটুকু তো বুঝলাম। এবার আমার কথা হচ্ছে ডিএনএ এবং হিস্টোপ্রোটিনটা এর মধ্যে থাকে কিভাবে, প্রশ্ন হচ্ছে এইখানে। তো আমাদের এই যে ডিএনএ থাকছে, দেখো, নাকি এই যে আমাদের, এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা শেষ প্রান্তকে আমরা কি বলি? টেলোমিয়ার বলি। তো এই যে ক্রোমোজোম থাকছে, ক্রোমোজোমটাকে তুমি যদি আরো ভেতরে দেখো, তুমি কি দেখবে? তুমি দেখবে যে জেনেটিক ডিএনএ যেটা থাকে সেটা জেনেটিক মেটেরিয়াল,
কিন্তু ডিএনএ কিরকম দেখতে হয়, ডিএনএ এরকম লম্বা টাইপের দেখতে হয়, দেখো এরকম লম্বা টাইপের দেখতে হয়। তো এই লম্বা টাইপের জিনিসটা তার সঙ্গে হিস্টোন প্রোটিন আলাদা আলাদা, এটাকে তুমি যে আলাদা আলাদা করে প্যাকেটে, ধরো না অনেকগুলো বাসন রয়েছে, তোমার গ্লাসও রয়েছে বাসনও রয়েছে, সব কটাকে তুমি যে আলাদা আলাদা র্যাপ করতে যাও তোমার অনেকটা বেশি জায়গা লাগবে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তাহলে জায়গা হবে না, বাক্সের মধ্যে জায়গা হবে না। তাই জন্য ডিএনএ কে এবং তোমার হিস্টোন প্রোটিনকে একসঙ্গে ফিট করাবার জন্য একটা প্যাকেজিং সিস্টেম তৈরি হচ্ছে। কি করছে, আর ডাবল স্ট্যান্ডের যে ডিএনএ থাকছে তার হিস্টোন প্রোটিনকে র্যাপ করে থাকে। কিরম জিনিসটা, মানে দেখো এরম যদি ডিএনএ প্রোটিন, ডিএনএ যদি হয় এরকম, যদি ডিএনএ হয় মাঝখানে মাঝখানে হিস্টোন প্রোটিন গুলো এখানে থাকে, হিস্টোন অ্যাসিভ যেন হিস্টোন যে প্রোটিন গুলো থাকে ডিএনএ তাকে র্যাপ করেছে বা জড়িয়ে নিয়েছে, যাতে ছোট্ট জায়গা নেয়। জিনিসটাকে একটু দেখো এখানে, এইগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন, দেখতে পাচ্ছ হিস্টোন প্রোটিন, এবং হিস্টোন প্রোটিনকে কে র্যাপ করে রেখেছে, দেখো ডিএনএ রেখেছে। এই ডিএনএটাই বড় হয়ে তোমাকে এই জায়গাটা ডিএনএ করে দেখানো রয়েছে, ডিএনএ যে ডাবল হেলিক্স, তাহলে হিস্টোন প্রোটিনকে কে র্যাপ করছে, ডিএনএ র্যাপ করতে থাকছে। এবং এই জিনিসটাকে আমরা একসঙ্গে কি থাকছে, এই ডিএনএ প্লাস হিস্টোন যে পুরো ব্যাপারটা, এইটাকে আমরা কি বলছি, ক্রোমাটিন সূত্র বলছি। এটাই যখন আরো ঘনীভূত হচ্ছে, স্ট্রাকচার গঠন করছে নির্দিষ্ট, তখন তাকে আমরা কি বলছি, ক্রোমোজোম বলছি। তো এই হচ্ছে আমাদের ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন এবং যে ডিএনএ যে বেসিক যে ব্যাপারটা সেটা আমি বললাম, এটা তো একদমই বেসিক যেটা আমি বললাম। তাহলে ক্রোমোজোম কি, ক্রোমোজোম হলো নিউক্লিয়াসে উপস্থিত এক রকমের থ্রেডের বা একটা সুতোর মতো গঠন, তুমি বলতে পারো সুতোর মতো গঠন, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের জেনেটিক তথ্য বহন করে। তাহলে তোমাকে জেনেটিক তথ্য কে বহন করে, ডিএনএ কি বহন করে, তুমি বলবে হ্যাঁ। ক্রোমোজোম বহন করে, হ্যাঁ। জিন বহন করে, হ্যাঁ। কারণ ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএটা থাকে, তাহলে যদি ক্রোমোজোম জেনেটিক তথ্য বহন করে তার মানে ডিএনএও বহন করছে। এবার তুমি প্রশ্ন করতে পারো ম্যাম জিনটা কাকে বলছে, এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম আপনি তো বলছেন ডিএনএ বহন করে, জিন কাকে বলে, জিন কাকে বলে, এটা তুমি আমাকে প্রশ্ন করতে পারো। দেখো জিনিসটা হচ্ছে যে যে যখন আমাদের কোনো ডিএনএ, মানে জিন হচ্ছে ডিএনএ এর একটা নির্দিষ্ট অঞ্চল, ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে, এই পুরো জিনিসটা ডিএনএ। এই যে ডিএনএ থাকছে এটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার একটা, তার মধ্যে এরকম স্ট্রাকচার থাকছে। জিন তাহলে কাকে বলবো, জিন হচ্ছে ডিএনএ এর একটা সেগমেন্ট, মানে ছোট্ট একটা পার্ট আমি নিয়ে নিলাম, এটাকে আমি জিন বলবো, বা আমি বলবো হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ, বা বলতে পারি ডিএনএ এর ক্ষুদ্র অংশ। জিন হচ্ছে ডিএনএরই একটা ক্ষুদ্র অংশ, পরিষ্কার কথা। এবং এবং একটা কথা হচ্ছে যে লোকাস, তোমাকে প্রশ্ন করে লোকাস কাকে বলে, লোকাস হচ্ছে জিন যেখানে জিন যে লোকেশনে থাকে, জিনের যে পরিস্থিতি মানে লোকেশনটা, সেটাকে আমরা লোকাস বলছি। তাহলে আর কি করছে ক্রোমোজোম, তারা কোষ বিভাজন, বংশগতি, বংশগতি, পরিবর্তন, মিউটেশন, মেরামত, পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অঞ্চল, ভালো করে দেখো, নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট, কেন তুমি বুঝতে, নিউক্লিয় জালিকা মানে কি, নিউক্লিয় জালিকা মানে হচ্ছে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা, ওখান থেকে তো ক্রোমোজোমটা আসছে, ডিহাইড্রেশন হওয়ার পরে সৃষ্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজননশীল, কারণ নিজের মধ্যে নিজেরাই প্রজনন করতে পারে, যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যাবলীকে বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে আমরা কি বলছি, ক্রোমোজোম বলছি। ক্রোমোজোমের যে ব্যাপারটা, ক্রোমোজোমের মানে কি, ক্রোমোজোম কথার মানে হচ্ছে রঙিন শরীর, ক্রোমা কথার মানে হচ্ছে কালার, CHROMA, ক্রোমা এই কথার মানে হচ্ছে কালার, কালার যার নির্দিষ্ট রঞ্জক দ্বারা দাগ দেওয়ার মতো বোঝায়। কার্ল নেগেলি 1842 সালে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে উপস্থিত রডের মতন গঠনটিকে প্রথম পর্যবেক্ষণ করেন। ডাব্লিউ ওয়াল্ডেয়ার 1888 সালে ক্রোমোজোম শব্দটি প্রথম তৈরি করেন। ওয়াল্টার সাটন এবং থিওডর বোভেরি
1902 সালে পরামর্শ দিয়েছিলেন যে ক্রোমোজোমগুলি ইউক্যারিওটিক কোষের জিনের শারীরিক বাহক। এর কিছু তথ্য ক্রোমোজোম সম্পর্কে তোমাদের জন্য। ক্রোমোজোমের সংখ্যা কটা থাকছে, এটা একটু জেনে নিতে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার ব্যাপারটা কি। চলো একটু দেখে নিচ্ছি। দেখো, আমাদের যদি যে এখানে আমরা বলেছি যে সরি যে মানে কোনো প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটি জীবকোষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি। ড্রসোফিলা মাছি ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 4 জোড়া, অর্থাৎ 8টি। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 12 জোড়া। গম গাছের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 21 জোড়া। ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ সেটে এবং জনন কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি থাকে, একটি সেট থাকে। একটি সেট মানে হচ্ছে হ্যাপ্লয়েড, দুটো সেট মানে হচ্ছে ডিপ্লয়েড। দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড বলছি এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে হ্যাপ্লয়েড বলছি। ক্লিয়ার? কোনো বোঝার কোনো ব্যাপারই নেই। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে আমরা জিনোম বলছি। আচ্ছা, এখানে দেখো ক্রোমোজোমের প্রকারভেদ। কাজ অনুসারে ক্রোমোজোম দু প্রকার। একটা হচ্ছে অটোজোম অর্থাৎ দেহ গঠনকারী ক্রোমোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। একবার চলো দেখে নিচ্ছি আমরা এই জায়গাটা। দেখো, আমাদের যদি বেসিক টাইপ অফ ক্রোমোজোম দেখে, বেসিক টাইপ অফ ক্রোমোজোম দেখি আমরা, সেটা আমরা দু রকম ভাবে দেখতে পাবো। হ্যাঁ, দু রকম ভাবে। প্রথমটা কি, অটোজোম। আর একটাকে আমরা কি বলি, সেক্স ক্রোমোজোম বলি, বা এটার আর একটা নাম রয়েছে যাকে আমরা বলি যে অ্যালোজোম। এটা মনে রাখবে, অ্যালোজোম বলতে পারি। সেক্স ক্রোমোজোম যেটা কি থাকছে, যে সেক্স ডিটারমিনেশন ছাড়া বাকি সব কাজ করে, মানে লিঙ্গ নির্ধারণ বাদ দিয়ে, লিঙ্গ নির্ধারণ ছাড়া বাকি সমস্ত কাজ যার দ্বারা হচ্ছে। কি কাজ হচ্ছে মেনলি? মেনলি হচ্ছে বিভিন্ন রকমের দৈহিক যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নির্ধারণ করছে। ইট ইজ অটোজোম। কটা থাকছে? এটা থাকছে, এটা কি কি রেগুলেট করছে? লিঙ্ক, সেক্স লিঙ্ক ট্রেড ছাড়া সমস্ত কিছু। টোটাল থাকে হচ্ছে আমাদের 22 জোড়া বা 22 পেয়ার থাকে, বা তুমি বলতে পারো 44 নাম্বার ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কি ব্যাপার? এর মধ্যে থাকছে হচ্ছে যে বিভিন্ন রকমের যে যৌন বৈশিষ্ট্য প্রকাশ এবং লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশনে সাহায্য করে। আচ্ছা, মানুষের ক্ষেত্রে কটা থাকছে? মানুষের ক্ষেত্রে দুটো থাকে। একটা থাকে এক্স, একটা থাকে ওয়াই। এটা আমরা এগুলো জানি সবাই, তবে একবার জাস্ট রিপিট করছি। যখন মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা এক্স থাকছে, প্রতি দেহকোষে এক্স, দুটো এক্স ক্রোমোজোম থাকছে। আর পুরুষদের ক্ষেত্রে কি থাকছে, একটা এক্স থাকছে, একটা ওয়াই থাকছে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকছে। এটা হচ্ছে আমাদের বেসিক টাইপের যে ক্রোমোজোমের যে ভাগটা সেটা। কটা থাকছে? এটা থাকছে হচ্ছে আমাদের ওয়ান পেয়ার, বা বলতে পারি হচ্ছে দুটি। তার টোটাল হচ্ছে কত? 22 পেয়ার অটোজোম প্লাস 1 পেয়ার অ্যালোজোম, সব মিলিয়ে কত হয়ে যাচ্ছে? 23 পেয়ার। এটা বেসিক টাইপের ক্রোমোজোম। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে আচ্ছা, এটা ক্রোমোজোমের গঠন। এবার এবার একটু ক্রোমোজোমের গঠন সম্পর্কে জেনে নিই। তার আগে না না এটা এটাই দেখি, আর ক্রোমোজোমের গঠনটাই জানতে হবে, হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, তারপর ক্রোমোজোমের গঠনটা কিরকম টাইপের দেখতে হয় ক্রোমোজোমকে দেখো। আমাদের সামনে একটা ক্রোমোজোম রয়েছে, আমার মানে যেরকম দেখতে হয়। স্ট্রাকচার কি কি রয়েছে? চারটে স্ট্রাকচার নিয়েও তৈরি হয়। কি কি? একটাকে আমরা বলবো হচ্ছে মানে এগুলি ক্রোমাটিড। এছাড়া থাকে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এছাড়া থাকে হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের ক্রোমোনিমাটা, এই যে পার্টগুলো থাকছে সেগুলো নিয়ে টোটাল তৈরি হচ্ছে। সেটা একটু দেখে নিচ্ছি, তারপর আমি এগুলো আসছি। দেখো,
ক্রোমোজোম যখন আমাদের যে ক্রোমাটিড কাকে বলছি, ক্রোমাটিড হচ্ছে যে দুটো, যে তুমি এই যে আমি একটু হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দেখো কোষ বানানোর সময় কি দেখেছিলাম, যে ক্রোমোজোমে দুটো মানে দণ্ডাকার, এক একটা প্রতিটা ক্রোমোজোম কি থাকছে, দুটি দণ্ডাকার অংশ নিয়ে গঠিত বা লাঠির মতো অংশ নিয়ে গঠিত, তাদেরকে আমরা কি বলছি, ক্রোমাটিড কি বলছি। এই যে ক্রোমাটিড দেখো দেখাচ্ছি, এই একটা, এই একটা দণ্ডাকার অঞ্চল, তাই তো, আর একটা হচ্ছে এই একটা দণ্ডাকার অঞ্চল, দেখেছো কটা ক্রোমাটিড থাকলো, এই একটা ক্রোমাটিড থাকলো, এই একটা ক্রোমাটিড থাকলো, তাহলে প্রতিটা ক্রোমোজোম কটা করে ক্রোমাটিড নিয়ে গঠিত, প্রতিটা ক্রোমোজোম একটি বা দুটি দণ্ডাকার অংশ, আমি এখানে দুটি ধরেই বলছি, দুটি তোমার দণ্ডাকার অংশ নিয়ে গঠিত, যাকে আমরা কি বলছি, ক্রোমাটিড বলছি। এই যে ক্রোমাটিড গুলো থাকে, যে দণ্ডাকার অঞ্চলগুলো থাকে, দেখো এখানে ক্রোমাটিড বলা হয়, দেখতে পাচ্ছ ক্রোমাটিড, এটা হচ্ছে ক্রোমাটিড, এই যে এই পার্টটাকে আমরা কি বলছি, ক্রোমাটিড বলছি। এই যে দুটো ক্রোমাটিড থাকছে, এই ক্রোমাটিড গুলো তাদের মাঝখানে একটা কোনো অঞ্চল দ্বারা যুক্ত থাকছে, এই যে একটা খাঁজ দ্বারা যুক্ত থাকছে, যে খাঁজ দ্বারা যুক্ত থাকছে যেখানটাতে, সেই খাঁজটাকে আমরা কি বলছি, সেন্ট্রোমিয়ার বলছি, কি বলছি, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ বলছি। ক্রোমাটিড কি, অনুরূপ অনুদৈর্ঘ্য দণ্ডাকার অংশ যেটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। এবং এই যে তোমার এটা কোন অংশ দেখতে পাওয়া যাচ্ছে, আমরা এখন মেটাফেজ যখন দেখতে পাচ্ছি তখন এই ক্রোমাটিডটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে তুমি এবার এই ক্রোমাটিডটা তুমি যদি একটা সিঙ্গেল ক্রোমাটিড ভাবো, সেটা হচ্ছে এই একটা সিঙ্গেল ক্রোমাটিড ভাবো, তাহলে সেটা তোমার পাশের ছবিতে দেওয়া রয়েছে। এই ক্রোমাটিড ছাড়া মাঝখানে কি থাকছে, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ থাকছে, যেখানে ক্রোমাটিড গুলো আটকে থাকছে। ক্রোমাটিডের মধ্যে কি রয়েছে, ক্রোমাটিডের মধ্যে ডিএনএ রয়েছে, দেখো এই যে ডিএনএ স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এরকম এরকম করে রয়েছে। ডিএ ক্রোমাটিডের মধ্যে ডিএনএ যে অণুগুলো থাকে সেগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, এবং ওদের মাঝখানে মাঝখানে কে থাকছে, ভাই দেখো এরকম গোল্লা গোল্লা কাকে দেখতে পাচ্ছ, হিস্টোন প্রোটিন থাকছে না। আমি এরকম ভাবে এই জায়গাটা এরকম ভাবে লিখছি যে প্রতিটি ক্রোমাটিডে কি থাকে, ডিএনএ অণু প্লাস হিস্টোন প্রোটিন কিভাবে থাকে, কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে। এবং এই কুণ্ডলীকৃত অবস্থা যখন প্রথম ভাগে তুমি দেখো, খুব সরু সরু তন্তুর মতন দেখতে লাগে, এই যে জিনিসটা তোমাকে এখানে দেখানো হয়েছে সেটাকে কিন্তু নিচের দিকে কি দেখানো হয়েছে, এরকম তন্তুর মতন দেখানো হয়েছে। এই তন্তুগুলোকে যখন ডিএনএ গুলো খুব তন্তুর মতন অবস্থায় থাকে, তখন তাকে আমরা কি বলি, বলি হচ্ছে ক্রোমোনিমাটা। আরেকবার বলছি যে ক্রোমাটিডের মধ্যে প্রতিটি ক্রোমাটিডের ডিএনএ যে অণুগুলো থাকে তারা হিস্টোন প্রোটিন সহ খুব সরু কুণ্ডলীকৃত তন্তুর মতন অবস্থায় থাকে, তাদেরকে আমরা কি বলছি, ক্রোমোনিমাটা বলছি। এবং এই যে ক্রোমোনিমাটা বলছি ক্রোমোনিমাটা বলছি, এবং এই ক্রোমোনিমাটা ছাড়া যে এর মধ্যে যে পুঁতির মতন যে অংশগুলো থাকে সেটা আমরা কি বলছি, ক্রোমোমিয়ার বলছি। দানাদার ছোট ছোট ক্রোমাটিন বস্তু দেখতে পাওয়া যায়, যেটা আমি হিস্টোন বলছিলাম, হিস্টোনটা আরো ভিতর দিকে থাকে, সেটা আমরা ক্রোমোমিয়ার বলছি। তুমি কি কি টার্মস পড়লে, প্রথম পড়লে হচ্ছে ক্রোমাটিড, পড়লে যে ক্রোমাটিড কাকে বলে। সেকেন্ড পড়লে যে ক্রোমাটিডের মধ্যে কি থাকে, ডিএনএ এবং প্রোটিন কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, যাকে আমরা ক্রোমোনিমাটা বলি, সরু সুতোর মতন। এই ক্রোমোনিমাটার মধ্যে সরু পুঁতোর মতো পুঁতির মতন কিছু জিনিস থাকে, যাকে আমরা ক্রোমোমিয়ার বলি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে এই যে ক্রোমোমিয়ার থাকছে, এই যে দুটো ক্রোমাটিড যে জায়গাটায় পরস্পর আটকে থাকছে বা সংযুক্ত থাকছে, সেটাকে আমরা কি বলছি, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার বলছি। সেন্ট্রোমিয়ার বলছি। এবং ডিএনএ সেন্ট্রোমিয়ার বলছি। এবং এবার এই যে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে আসছি, এই যে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার তুমি দেখলে এই জায়গাটা কিন্তু যখন কালার করা হয় দেখা যায় খুব সুন্দর করে জায়গাটা রং করা যাচ্ছে, মানে ভালো করে বুঝতে পারা যায়। এই সেন্ট্রোমিয়ারকে আমরা আর একটা নাম বলি, দ্যাট ইজ প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ, বা মুখ্য খাঁজ, মুখ্য খাঁজ বলছি।
এইখানটাতে এই জায়গাটাতে এটা দেখো, দেখতে পাচ্ছ যে আজকে রয়েছে এখানটা চাকতির মতন ব্যাপার রয়েছে, চাকতির মতন। এই চাকতির মতন যে ব্যাপারটাকে থাকে একে আমরা একটা নাম দিয়েছি, যাচ্ছে কাইনেটোকোর। মানে কাইনেটোকোরটা কোথায় থাকে? সেন্ট্রোমিয়ারের মধ্যে কিন্তু যে চাকতির মতন যে অংশ থাকে তাকে আমরা কি বলছি? কাইনেটোকোর বলছি। একটা ক্রোমোজোমের সঙ্গে কাইনেটোকোর যুক্ত থাকছে। এইগুলো কাইনেটোকোর কখন কাজে লাগে? যখন কোষ বিভাজনের সময় তন্তুগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়, তখন মনে আছে যে কাইনেটোকোরের মধ্য দিয়ে বা সেন্ট্রোমিয়ারের মধ্য দিয়ে তন্তুগুলো যায়, যাকে আমরা ক্রোমোজোমাল তন্তু বলছিলাম। এই জায়গাটাতে কিন্তু ক্রোমোজোম ওই তন্তুগুলো কি হয়? অ্যাটাচড অবস্থায় থাকছে। নেক্সট হচ্ছে গৌণ খাঁজ বলছি, যে অনেক সময় কি রয়েছে, এই যে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজটা তোমরা দেখলে, এটা ছাড়া এই যে এটা ছাড়া কি থাকছে? আর একটা খাঁজ থাকছে, যেমন এখানে রয়েছে। যেমন এই গৌণ খাঁজ, এই জায়গাটায় যে আর একটা খাঁজ থাকছে, এই জায়গাটাকে আমরা কি বলছি? নিউক্লিওলার অর্গানাইজার বা গৌণ খাঁজ। এই যে তাহলে 6 নম্বর কি তুমি পড়লে? 6 নম্বর হচ্ছে গৌণ খাঁজ। গৌণ খাঁজ, এবং এই গৌণ খাঁজ যে অঞ্চল থাকে বা সেকেন্ডারি কনস্ট্রিকশন যে যেখানে থাকে, জায়গা থাকছে, সেই জায়গা থেকে কি তৈরি হয়? নিউক্লিওলাস তৈরি হয়। নিউক্লিওলাস তৈরি হয়, এবং এই জন্য একে আমরা বলা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NOR বলা হচ্ছে, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, যেহেতু এখান থেকে নিউক্লিওলাস তৈরি হচ্ছে। এটা হলো। এবং ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে দেখো এরকম এরকম একদম গোল গোল একটা স্ট্রাকচার মতন থাকছে। এই যে গোলাকার মস্তক টাইপের যে স্ট্রাকচার থাকে তাকে আমরা কি বলছি? স্যাটেলাইট বলছি। এটা হচ্ছে স্যাটেলাইট থাকে। সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না, যাদের ক্ষেত্রে স্যাটেলাইটে থাকে তাদেরকে আমরা কি বলছি? স্যাট ক্রোমোজোম বলি। এই 7 নম্বর তুমি কি পড়লে? বললে হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের সমস্ত ভাগ। এবার তুমি যদি এটা তোমাকে দুটো ক্রোমাটিড নিয়ে দেখানো রয়েছে, এটা তুমি সিঙ্গেল ক্রোমাটিড নিয়ে যদি দেখো, সিঙ্গেল ক্রোমাটিড দিয়ে তুমি দেখো, ঠিক সেভাবে দেখো। টেলোমিয়ারটা বলিনি, টেলোমিয়ার হচ্ছে যে ক্রোমোজোমের যে একদম শেষ প্রান্ত, যে শেষ প্রান্ত যে একদম একদম এন্ড, যে এখানে থাকে এই যে এন্ড থাকছে, এই যে এন্ডটা, এটাকে আমরা কি বলি? টেলোমিয়ার বলি। এই যে প্রান্তগুলো নিষ্ক্রিয় থাকছে, এগুলো কিন্তু কেন থাকছে? যখন একটা ক্রোমোজোমের সঙ্গে আর একটা ক্রোমোজোম পাশাপাশি থাকে, তখন দুটো ক্রোমোজোম যাতে জুড়ে না যায় সেই জিনিসটা দেখার দায়িত্ব হচ্ছে টেলোমিয়ারের। সিঙ্গেল ক্রোমাটিড এখানে দেখো, সিঙ্গেল ক্রোমাটিডে হচ্ছে ভেতর দেখছো এরকম পুঁথির মতন যে দানা দানাগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলছি? ক্রোমোমিয়ার বলছি। এবং তন্তুর মতন জিনিসটাকে আমরা কি বলছি? ক্রোমোনিমাটা বলছি। এখানে একটা এই যে এখানে একটা এই যে চাকতির মতন জায়গাটাকে আমরা কাইনেটোকোর বলবো, এবং এখানে এই জায়গাটাকে আমরা পুরো জায়গাটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ বলবো। এছাড়া এখানে কি রয়েছে? সেন্ট্রোমিয়ার ছাড়া যে খাঁজগুলো থাকে তাকে আমরা কি বলি? গৌণ খাঁজ বলি। যেমন এখানে একটা গৌণ খাঁজ রয়েছে, এখানে আর একটা গৌণ খাঁজ রয়েছে, মানে দুটো গৌণ খাঁজ রয়েছে বা দুটো নিউক্লিওলার অর্গানাইজার সেন্টার রয়েছে। শেষ প্রান্তে এটা এরকম বাল্বের মতন একটা গোলাকার একটা মুন্ডু দেখতে পাওয়া, যাকে আমরা স্যাটেলাইট বলি। এবং একদম শেষ যে প্রান্তগুলো থাকে তাকে আমরা কি বলছি? টেলোমিয়ার বলছি। ঠিক আছে। আজকে তোমাদেরকে এত অব্দি রাখছি, ক্রোমোজোমের গঠন অব্দি বললাম। পরের দিন এর পর থেকে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ যে গঠনগুলো সম্পর্কে, এবং ক্রোমোজোমকে এই সেন্ট্রোমিয়ারটা কোন পজিশনে থাকলে সেই কিছু ভাগ হয়, যেমন অ্যাসেন্ট্রিক বলো, মেটাসেন্ট্রিক বলো, এই যে ভাগগুলো হয় সেখান থেকে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আবার বলবো। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ, ততক্ষণ সবাই ভালো থাকবে।